হ্যাঁ স্যার, এসছে তো? এসছে। হ্যাঁ এসছে স্যার, এসছে। ঠিক আছে। আচ্ছা, ভালো, ঠিক শুরু আছে। করি তাহলে আমি। আচ্ছা চলো। লাস্ট দিন যেটা সমস্যা মানে লাস্ট দিন যেটা হয়েছিল, আশা করছি কোনো প্রবলেম নেই। ঠিক আছে, আমি স্টার্ট করছি। ঠিক আছে, আমি দেখবে একটা প্রেজেন্টেশন বানিয়ে দিয়েছিলাম তোমাদের জন্য। ঠিক আছে, ওটা একবার দেখে নিও। ঠিক আছে, দেখে একবার জানিও যে ঠিকঠাক লাগলো কিনা। আচ্ছা, নেক্সট। আজকে আমি অ্যাসাইনমেন্ট দেইনি, আজকে অ্যাসাইনমেন্টটা দেবো পরে। আমি আগে ক্লাসটা করিয়ে নিই, তারপরে আমি অ্যাসাইনমেন্ট দিচ্ছি। তো তোমার এই সপ্তাহে অ্যাকচুয়ালি 3টে ডেট হয়ে গেছে, তো অ্যাসাইনমেন্টটা পুরো কমপ্লিট হয়নি আমার। তো ওটা হোক, তারপরে আমি দিচ্ছি। হ্যাঁ, তো আজকে যেটা আমরা দেখব সবার প্রথম, সেটা হলো গোডাউন। যে আমার যে গোডাউন রয়েছে, ধরো আমার কাছে নর্মালি একটা দুটো তিনটে গোডাউন থাকতেই পারে। ঠিক আছে, আমি যেমন কোম্পানিতে দেখেছি, আমাদের কোম্পানিতে 4টে গোডাউন আছে। আমি যেরকম দেখেছি আমাদের কোম্পানিতে 4টে গোডাউন আছে। তো এরকম হ্যাঁ, আমি কি বলছিলাম যে আমার 4টে গোডাউন আছে। তো এরকম তো হতেই পারে যে আমি আমার প্রোডাক্টগুলো একটা গোডাউন থেকে আরেকটা গোডাউনে ট্রান্সফার করছি। এরকম সাধারণত দেখাই হয় যায়। যেমন সাপোজ আমার ধরো দুটো গোডাউন আছে, একটা বাগুইয়াটি, একটা তেগড়িয়ায়। তো একটা কাস্টমার এসছে যে আমার বাগুইয়াটি গোডাউনের কাছে যে শোরুমটা আছে, হয়তো সেখান থেকে। এবার আমার কাছে যদি প্রোডাক্ট তেগড়িয়াতে স্টোর থাকে অলরেডি, তার রিকোয়ারমেন্ট অনুযায়ী যদি তোমার আমার কাছে প্রোডাক্টটা স্টোর থাকে, তাহলে আমি আর কি করব? আমি নিশ্চয়ই নতুন করে আর প্রোডাক্ট আনবো না। আমি আমার একটা গোডাউন থেকে আর একটা গোডাউনে প্রোডাক্ট ট্রান্সফার করব। তো এরকম সিচুয়েশন যদি আসে যে আমাকে এক গোডাউন থেকে আরেকটা গোডাউনে প্রোডাক্ট ট্রান্সফার করতে হচ্ছে, একটা গোডাউন থেকে আরেকটা গোডাউনে প্রোডাক্ট ট্রান্সফার করতে হচ্ছে, তখন তখন আমাকে কি করতে হয়? তখন আমাকে গোডাউন টু গোডাউন ট্রান্সফার করতে হয়। তখন আমাকে একটা গোডাউন থেকে আরেকটা গোডাউনে ট্রান্সফার করতে হয়। যদি এরকম কোনো সিচুয়েশন আসে, তখন আমাকে একটা গোডাউন থেকে আরেকটা গোডাউনে টাকা ট্রান্সফার করতে হয়। আমি একটা এক্সাম্পল যদি দিই, সাপোজ আমি অ্যাসাইনমেন্টটা হয়নি, অ্যাসাইনমেন্টটা আমি করে বানিয়ে পাঠাচ্ছি পরে। ধরো এরকম একটা এক্সাম্পল আছে, বলছে 3 piece Biddastu desktop PC and 5 packs of Samsung A35 handset were transferred from Baguiati to Nehru Place Godown. বাগুইয়াটি টু নেহেরু প্লেস গোডাউন। এটা কি হয়েছে? এটা কিন্তু কোনো পারচেস এন্ট্রি হয়নি, এটা কোনো সেলস এন্ট্রি হয়নি। এটা আমারই দুটো গোডাউন আছে, ইন্টারনাল গোডাউন ট্রান্সফার হচ্ছে। এটা কিন্তু আমি কারো থেকে পারচেস করিনি, কাউকে সেল করিনি, কিচ্ছু করিনি। আমি কি করেছি? আমি একটা গোডাউন থেকে আরেকটা গোডাউনে স্টকটাকে ট্রান্সফার করেছি। তো একটা গোডাউন থেকে আরেকটা গোডাউনে স্টক ট্রান্সফার করতে গেলে স্টক জার্নাল থেকে এন্ট্রি করতে হয়। স্টক জার্নালের কাজ কি? স্টক জার্নালের কাজ হলো তোমার যে দুটো গোডাউন আছে, সেই দুটো গোডাউনের মধ্যে যদি কখনো স্টক ট্রান্সফার হয়, তো স্টকটা এখান থেকে ওখানে পাঠিয়ে দেয়।
স্টকটা এখান থেকে ওখানে পাঠিয়ে দেয়। তো স্টক ট্রান্সফার করতে গেলে আমাদের স্টক জার্নালটাকে ইউজ করতে হয়। যদি কোনো প্রোডাক্ট একটা গোডাউন থেকে আমরা আরেকটা গোডাউনে পাঠাই, যদি কোনো প্রোডাক্ট একটা গোডাউন থেকে আরেকটা গোডাউনে পাঠাতে হয়, তাহলে আমাকে স্টক জার্নাল থেকে এন্ট্রি করতে হয়। একটা গোডাউন থেকে আরেকটা গোডাউনে স্টক পাঠাতে গেলে স্টক জার্নাল থেকে এন্ট্রি করতে হয়। দেখে নাও। তাহলে কি বলেছে? বলছে 3 pieces of Vidyastu desktop PC and 5 packs of Samsung A35 handset are transferred from Bagwati to Nehru Place godown. দেখে নাও। ভাউচার থেকে অল টেপ 7, ভাউচার থেকে অল টেপ 7 ম্যানুফ্যাকচারিং আর স্টক জার্নাল আসছে। আমি স্টক জার্নালটা নেব। আজকে আর আমার ম্যানুফ্যাকচারিং দরকার নেই, আমি ম্যানুফ্যাকচারিং করছি না, এটা জাস্ট স্টকটাকে ট্রান্সফার করছি। তো সেই জন্য আমি এটাকে স্টক জার্নাল নেব। কিছুই না, ভালো করে দেখো এখানে কি লেখা আছে। কেউ একজন বলো দেখি এখানে কি লেখা আছে। এই যে আমি মাউসের কার্সারটা নাড়ছি, এটা কি লেখা আছে? মাউস সোর্স, আর এটা ডেস্টিনেশন। সোর্স মানে যে গোডাউন থেকে যাচ্ছে, আর ডেস্টিনেশন মানে যে গোডাউনে যাচ্ছে। তো আমি এই জায়গাটা কি বলেছি, আমাকে এখানে বলেছে যে বাগুইয়াটি থেকে নেহেরু প্লেসে পাঠাবো, বাগুইয়াটি থেকে নেহেরু প্লেসে পাঠাবো। তো গোডাউন ট্রান্সফারটা হলো একটা গোডাউন থেকে আমি আরেকটা গোডাউনে পাঠাচ্ছি, একটা গোডাউন থেকে আমি আরেকটা গোডাউনে পাঠাচ্ছি। তাহলে বাগুইয়াটি থেকে নেহেরু প্লেসে জিনিসটা পাঠাচ্ছি, তাহলে সোর্স হবে বাগুইয়াটি আর ডেস্টিনেশন হবে নেহেরু প্লেস। সোর্স হবে বাগুইয়াটি, ডেস্টিনেশন হবে নেহেরু প্লেস। তুমি যে কোনো কোম্পানিতে কাজ করতেই পারো, তুমি যে কোনো দোকানে কাজ করতেই পারো। সেই দোকানের বা সেই কোম্পানির যদি দুটো গোডাউন থাকে, একটা গোডাউন থেকে যদি আরেকটা গোডাউনে স্টক ট্রান্সফার হয়, একটা গোডাউন থেকে যদি আরেকটা গোডাউনে স্টক ট্রান্সফার করা হয়, তাহলে তোমাকে দেখতে হবে কোন গোডাউন থেকে যাচ্ছে আর কোন গোডাউনে যাচ্ছে। ক্লিয়ার? কার অসুবিধা আছে বলো? তোমাকে দেখতে হবে কোন গোডাউন থেকে যাচ্ছে আর কোন গোডাউনে যাচ্ছে। যেখান থেকে যাচ্ছে সেটা হলো সোর্স, আর যেখানে যাচ্ছে সেটা হলো ডেস্টিনেশন। তাহলে নেম অফ দ্য আইটেম দাও। এখানে নেম অফ দ্য আইটেম প্রথমে বিদ্যাস্তু ডেস্কটপ পিসি দিলাম, গোডাউনটা হলো বাগুইয়াটি দিলাম, কোয়ান্টিটি বসাও 3টে। রেট তোমাকে নিয়ে ভাবতে হবে না, রেট ও অটোমেটিক্যালি দিয়ে দেবে। রেট রেট কিন্তু অটোমেটিক্যালি দিয়ে দেবে। তারপরে আছে তোমার স্যামসাং A35, এটাও বাগুইয়াটি। কটা যাচ্ছে? 5টা। রেট অটোমেটিক্যালি চলে আসবে। এবার এটা সোর্স হয়ে গেল, আর কোনো প্রোডাক্ট নেই, আর কোনো প্রোডাক্ট নেই। এবার চলে যাবো আমি ডেস্টিনেশনে। সোর্স হয়ে যাওয়ার পর চলে যাবো ডেস্টিনেশন। সেম প্রোডাক্ট বিদ্যাস্তু ডেস্কটপ পিসি, বাগুইয়াটি, কোয়ান্টিটি 3টে, রেট অটোমেটিক আসবে। স্যামসাং A35, বাগুইয়াটি, কোয়ান্টিটি 5টা, রেট অটোমেটিক্যালি আসবে। বলো, কোনো প্রশ্ন থাকলে বলো। এন্ট্রিটা খুবই ইজি, মানে সেরকম। ও সরি, ডেস্টিনেশন আলাদা তো, কেউ বলছেও না, কি বাজে। বাগুইয়াটি কেন হবে? নেহেরু প্লেস তো, ডেস্টিনেশনটা তো আলাদা, কেউ বলেও না। ভুল করছি, কেউ বলছে না। তো সোর্স মানে যেখান থেকে যাচ্ছে, আর ডেস্টিনেশন মানে যেখানে যাচ্ছে। আমরা বাগুইয়াটি থেকে নেহেরু প্লেসে পাঠাচ্ছি, তাহলে সোর্স হলো বাগুইয়াটি আর ডেস্টিনেশন হলো নেহেরু প্লেস। বলো, কোনো প্রশ্ন? নেম অফ দ্য আইটেম গুলো সবই সেম হবে, কোয়ান্টিটি যা যা আছে সব সেম হবে, শুধু ডিফারেন্ট কি হবে? ডিফারেন্ট হলো গোডাউনটা হয়ে যাবে। সোর্সের গোডাউনটা যাবে
আর ডেস্টিনেশনের গোডাউনটা যাবে, সোর্সের গোডাউন যাবে, আর ডেস্টিনেশনের গোডাউন যাবে। বল, কোনো প্রশ্ন? অ্যাকসেপ্ট। কারো কোয়ারিজ আছে? কারো কোয়ারিজ আছে, বলো। quantity 3 piece আর 5 piece পরপর লিখবেন কেন? বলো বলো। কোয়ান্টিটি প্রথমে 3 piece লিখবেন, তারপর 5 piece লিখবেন। এটা তো আমি 3 পিস আর 5 পিস না, মানে যেরকম বলেছে সেরকম দিয়েছি। দেখো এ দেখো এখন এই যে বিদ্যাস্তু ডেস্কটপ পিসি 3টে পাঠাচ্ছে একটা গোডাউন থেকে আরেকটা গোডাউনে, আর স্যামসাং A35 5টা পাঠাচ্ছে একটা গোডাউন থেকে আরেকটা গোডাউনে। দুটো তো দুরকম প্রোডাক্ট, একটা 3টে পাঠাচ্ছে, একটা 5টা পাঠাচ্ছে। আমি সেটাই করেছি। বিদ্যাস্তু ডেস্কটপ পিসি 3টে পাঠাচ্ছে, এই যে 3টে, এখানেও 3, এখানেও 3, এখানেও 3। আর স্যামসাং A35 এখানেও 5, এখানেও 5। বুঝতে পেরেছো? আচ্ছা, কারো কনফিউশন আছে? দেবজ্যোতি ক্লিয়ার তো এবার? শুধু ইন্টারনাল গোডাউনের ক্ষেত্রেই প্রযোজ্য এই স্টক জার্নালটা, নাকি হ্যাঁ হ্যাঁ, একদম। না না, যদি অন্য কাউকে দিই তাহলে তো মানে আমার হলো না, তাহলে তো সেটা সেলস হয়ে গেল। মানে আমার হতে হবে, নিজের গোডাউন হতে হবে। যদি অন্য কারো হয় তাহলে তো মানে অন্য কারোর গোডাউন মানে ওয়ান কাইন্ড অফ সেলস হয়ে গেল ওটা, তাই না? নিজের গোডাউন হতে হবে, মানে আমারই কোম্পানি, আমারই গোডাউন, আমি একটা গোডাউন থেকে আর একটা গোডাউনে প্রোডাক্টটাকে ট্রান্সফার করে দিচ্ছি, রাইট? ক্লিয়ার? আচ্ছা, এইবার আমরা একটা জিনিস শিখব, সেটা হলো স্টক সামারি দেখা। এই যে দেখো স্টক সামারি আছে, স্টক সামারিতে কি হয়? স্টক সামারিতে কটা প্রোডাক্ট কি আছে তার ডিটেলস দেখা যায়। মানে কারেন্ট মানে এখন এই মোমেন্টে কটা প্রোডাক্ট আছে, কি কি আছে, সব তুমি এখানে দেখতে পারবে। কটা প্রোডাক্ট আছে তোমার কাছে, তুমি তার, আমি একবার স্টক সামারিতে ঢুকি। এই যে স্টক সামারিতে, এই যে কম্পিউটার আইটেম, এ দেখো মনিটর আছে 8টা, অ্যাসার কালার মনিটর আছে 20টা। বর্তমানে তোমার হাতে কটা আছে সেটা তুমি দেখতে পারবে। এটা কিন্তু খুব ভাইটাল একটা জিনিস। যখন শপিং মল বলো বা কোনো দোকান বলো, এই যে অ্যাপোলো ফার্মেসি বা কিছু দেখবে মেডিসিনের কাছে বিল করে ওরা, ওদের স্টক না থাকলে ওরা বলে দেয় স্টক নেই। তো স্টক সামারি থেকে অ্যাকচুয়ালি স্টকগুলো দেখা যায় আমার হাতে বর্তমানে কটা আছে। পারচেস করার পর সেল কর, এখানে তো যদি তুমি আমার এন্টার দাও তোমাকে ডিটেলসটা দেখাবে। প্রত্যেকটা স্টকে যদি গিয়ে তুমি এন্টার দাও তাহলে ডিটেলস দেখাবে। ধরো সে আপ এক্সাম্পল, ধরো আমি বিদ্যাস্তু ডেস্কটপ পিসিতে গেলাম, তখন এখানে ডিটেলস দেখাচ্ছে। এ দেখো 23টা ছিল আর 11টা আমি সেল করেছিলাম। এই টোটাল ডিটেলসটা দেখাচ্ছে আমার কাছে কটা ছিল আর কটা সেল করেছি। এখন বর্তমানে 12টা আছে, ঠিক আছে? সব কিন্তু দেখাবে, কটা সেল হয়েছে, কটা এসছে, এখন বর্তমানে কটা আছে, সমস্ত ডিটেলস কিন্তু এই স্টক সামারিতে দেখায়। প্রত্যেকটা শপিং মলে কিন্তু স্টক সামারিটা ভীষণভাবে মেনটেন করে। স্টক সামারি জিনিসটা হলো আমার কাছে যে স্টকগুলো আছে, মানে এইচপি প্রিন্টার, মনিটর, সমস্ত স্টকগুলো যে আছে বর্তমানে কটা আছে তার ডিটেলসটা এখানে দেখা যায়। আবার কি এসছে কি গেছে তার ডিটেলসটাও তুমি এখানে দেখতে পারবে। ক্লিয়ার? এটা হলো স্টক সামারি। বলো, কোনো প্রশ্ন?
কোনো কোশ্চেন? কারো যদি কোনো কোয়ারিজ থাকে বলো। নেক্সট নেক্সট আমি এবার একটা কোশ্চেন করছি, আমার কোশ্চেনের অ্যান্সারটা আগে দেবে, তারপরে আমি ঢুকছি। আগে আমাকে কোশ্চেনের অ্যান্সারটা দেবে, ঠিক আছে? আগে কোশ্চেনের অ্যান্সারটা দেবে। ধরো সাপোজ জিৎ আমি যে কোশ্চেনটা করছি সেই কোশ্চেনের অ্যান্সারটা দেবে, হ্যাঁ? ধরো সাপোজ তোমার বিস্কুটের দোকান আছে, ঠিক আছে? তোমার দোকানে বিস্কুট বিক্রি করো তুমি, ওকে? তুমি তুমি 10 প্যাকেট বিস্কুট কিনে আনলে। এখন বর্তমানে তোমার কাছে 10 প্যাকেট বিস্কুটের স্টক রয়েছে, বর্তমানে 10 প্যাকেট বিস্কুটের স্টক আছে। এবার তুমি যখনই কাউকে না কাউকে কিছু না কিছু ভাবে সেল করছো, যখনই কোনো না কোনো ভাবে সেল করছো, সেল করলে কি হবে? যখনই কোনো না কোনো ভাবে সেল করছো, সেল করলে কি হবে? সেল করলে তোমার স্টক কমতে থাকবে, তাই তো? সেল করলে তোমার স্টক কমতে থাকবে। এবার ধরো তুমি তার মধ্যে থেকে 4টে বিল করলে, তুমি তার মধ্যে থেকে 4টে বিল করলে, ওকে? আমি আবার বলছি, তোমার কাছে তোমার বিস্কুটের দোকান, তোমার কাছে 10 প্যাকেট বিস্কুট তুমি আজকে কিনে আনলে। কিনে আনলার পর তুমি যখনই সেটা তুমি স্টকে 10টা তুলে দিলে। এবার এবার যখন তুমি বিল করছো প্রত্যেকটা জিনিস যখন বিল করছো, বিল করলে কি হচ্ছে না, তোমার স্টক থেকে জিনিসগুলো বেরোচ্ছে। এবার 1টা 2টো 3টে 4টে তুমি বিল করছো, বেরিয়ে যাচ্ছে, ঠিক আছে, নো সমস্যা। এবারে আমি বললাম 4টে বিক্রি করলে, তুমি 4টে বিক্রি করলে, আর একটা ইঁদুরে খেয়ে নিল। ভালো করে বুঝবে কিন্তু, হ্যাঁ? তুমি 4টে সেল করেছো, আর একটা ইঁদুরে খেয়ে নিয়েছে। বর্তমানে তোমার কাছে কটা বিস্কুটের প্যাকেট আছে? তোমার কাছে বর্তমানে কটা বিস্কুটের প্যাকেট আছে? টোটাল স্যার 6টা। 4টে সেল করেছো কিন্তু, হ্যাঁ স্যার, 10টার থেকে 4টা মাইনাস করে দেবো। আর একটা ইঁদুরে খেয়ে নিয়েছে যে। হ্যাঁ স্যার, ধরে বললাম। কেন? 4টে তো সেল হয়েছে। তো তোমার দোকানদারের কাছ থেকে কি ধরো তুমি বিস্কুট আনতে গেলে ইঁদুরে খাওয়া বিস্কুট কি তুমি নেবে? ধরো তোমাকে আমি একটা বিস্কুটের প্যাকেট দিলাম, দেখলে ইঁদুরে খাওয়া, সেটা কি তুমি নেবে? না, আমি কি বললাম, মানে বর্তমানে কটা স্টক আছে, ওটা তো তোমার স্টক না, ওটা গেল। তুমি দাঁড়াও, আমি কি ফিজিক্যালি তোমার কাছে কটা আছে? আমি বলেছি তোমার কাছে কটা আছে, বিক্রিযোগ্য কটা আছে, চলো আমি এটা বললাম। বিক্রিযোগ্য 5টা আছে। কিন্তু তোমার কম্পিউটারে কটা আছে? 6টা। একদম। তার মানে কি, আমার কাছে কাস্টমারের জন্য কটা বিস্কুটের প্যাকেট আছে? 5টা। আর কিন্তু হ্যাঁ, দেবজ্যোতি একদম ঠিক বলেছে, প্রথমেই 5টা। জয়দেববাবু বলছে হ্যাঁ 5টা। তার মানে বিক্রিযোগ্য কিন্তু 5টা আছে, রাইট? অনিকেতরা বুঝতে পেরেছো? বিক্রিযোগ্য কিন্তু 5টা আছে, কিন্তু আমার কম্পিউটারের স্টকে কটা দেখাবে? অ্যাজ ইউজুয়াল 6টাই দেখাবে, যেটা ইঁদুরে বাদরে খেয়ে নিয়েছে সেটা তো আর দেখাবে না। তাহলে এবার আমাকে বলো, তোমার স্টক তো মিসম্যাচ হবে তো? স্টক তো মিসম্যাচ হবেই, তাই না? যেটা সেল হচ্ছে
আমার কম্পিউটার থেকে বেরোচ্ছে, সেটা আমার কম্পিউটারে আমি এন্ট্রি করছি, বিল বিল হয়ে বেরোচ্ছে, সেটা আমার কম্পিউটারে এন্ট্রি হচ্ছে। কিন্তু যেটা ইঁদুরে খেয়ে নিল সেটা তো আর বিল হলো না, তার মানে সেটা হিসাব মতো আমার কম্পিউটারে থেকে গেল, কিন্তু আমার কাছে নেই, ফিজিক্যালি নেই, রাইট? দেখবে শপিং মলে অনেক সময় আমরা দেখতে পাই, খুব খুব মানে সচরাচর হয়তো সবার চোখে নাও পড়তে পারে, আবার পড়তেও পারে। দেখবে, তোমরা আমাকে বলবে এটা তোমাদের কখনো চোখে পড়েছে কিনা, আমার চোখে পড়েছে অনেকবার, ঠিক আছে, আমি নোটিশ করেছি অনেকবার। দেখবে আমরা ধরো শপিং মলে শপিং করতে গেলাম, তো শপিং মলে যে সমস্ত স্টাফেরা আছে, দেখবে একটা খাতা পেন নিয়ে কাউন্টারে কাউন্টারে ঘুরছে, মেলাচ্ছে। জানি না তোমাদের চোখে পড়েছে কিনা, যদি কারো চোখে পড়ে আমাকে জানাও। দেখবে শপিং মলে যে সমস্ত স্টাফেরা আছে, তারা খাতা পেন নিয়ে প্রত্যেকটা স্টকে গিয়ে, মানে প্রত্যেকটা কাউন্টারে গিয়ে মেলাচ্ছে। দেখেছো এটা কখনো, মানে কারো চোখে পড়েছে? চোখে পড়েছে। তার মানে ওরা কি করে জানো, ওটা কেন করে জানো, ওটা করে ওই যে ওই সেম জিনিসটার জন্যই। কখনো বিভিন্ন কারণে স্টক ড্যামেজ হয়ে যেতে পারে, যদি কখনো মাল্টিপল কারণ হতে পারে স্টক ড্যামেজ হয়ে যাওয়ার। ওটা অনেক কারণে করে, ওটা করে কি কারণ, শপিং মলে অনেক প্রোডাক্টের, ওটা তো প্রোডাক্ট সাজিয়ে দিয়ে চলে যাচ্ছে। এবার কোনো প্রোডাক্টের যদি ম্যানুফ্যাকচারিং ডেট যেটা তোমার থাকে, যদি এক্সপায়ারি ডেট পেরিয়ে যায়, এক্সপায়ারি ডেট পেরিয়ে গেলে নিশ্চয়ই কোনো প্রোডাক্ট কেউ নেবে না, আমি নেব না বা তুমি নেবে না। তো তখন কি হয়, তখন যদি কোনো কাস্টমার ওটা নেয়, মানে দেখে, ওদের কম্পিউটার থেকে তো স্টকটা দেখাচ্ছে, কিন্তু কাস্টমারটা তো আর নেবে না। আমি যদি দেখি একটা বিস্কুটের তোমার ডেট এক্সপায়ার হয়ে গেছে, আমি নিশ্চয়ই নেব না। তার মানে কি, ওদের কাছে ফিজিক্যালি স্টকটা নেই, মানে ওয়ান কাইন্ড অফ বিক্রিযোগ্য নেই, কিন্তু ওদের কম্পিউটারে আছে। তো এই ধরনের ড্যামেজ মাল্টিপল রিজনে হতে পারে, সেটা তোমার ডেট এক্সপায়ার হয়ে গেল, সেটা ইঁদুরে খেয়ে নিল, সেটা চুরি হয়ে গেল, সেটা হাত থেকে পড়ে ভেঙে গেল, বিভিন্ন মাল্টিপল রিজনে ড্যামেজ হতে পারে। বারবার বলছি, বিভিন্ন মাল্টিপল রিজনে ড্যামেজ হতে পারে। এবার যদি কোনো প্রোডাক্ট ড্যামেজ হয়ে যায়, কোনো প্রোডাক্ট যদি ড্যামেজ হয়ে যায়, তাহলে সেটা কিন্তু স্টক থেকে অটোমেটিক্যালি যায় না, খুব অ্যাজ ইউজুয়াল, মানে খুব, এটা খুবই স্বাভাবিক একটা ব্যাপার। দেবজ্যোতি কিছু একটা বললে, আমি দেখতে পারলাম না, চলে গেল। তো কি বললে, দাঁড়াও। স্টক তো সফটওয়্যার থেকে কোয়ান্টিটি ম্যানেজ করা যায়। হ্যাঁ, সেটা তো মানে যাই হোক, মানে অটোমেটিক্যালি তো হবে না। আমার বিষয়টা, আমার কোশ্চেনটা হলো অটোমেটিক্যালি তো হবে না, ওটা আমাকে করতে হবে। তোমার কি, যদি ওই যে বললাম, যদি কোনো কারণে মাল্টিপল রিজন আছে, মাল্টিপল রিজনের কারণে স্টকগুলো ড্যামেজ হতে পারে। তো এখানে সেই রকমই একটা জিনিস আমি তুলে ধরলাম, সেরকমই একটা জিনিস তুলে ধরেছি। দেখো, আমি বললাম physical counting of Nehru Place godown show that one piece Samsung A35 handset and one piece Nokia handset damaged due to water leakage. Make the necessary adjustment. গোডাউনে জল ঢুকে গেছে, বৃষ্টি পড়েছে, ফোনটা খারাপ হয়ে গেছে। একটা স্যামসাং এর A35 আর একটা নোকিয়ার হ্যান্ডসেট খারাপ হয়ে গেছে। কেন খারাপ হয়েছে না, তোমার জল ঢুকে। তো ফিজিক্যাল কাউন্টিং আগে স্টকটাকে আমাকে দেখতে হবে। কোথা থেকে দেখবো? স্টক সামারি থেকে। স্টক সামারিতে চলে যাব। স্টক সামারিতে আমি দেখে নেব একবার। স্টক সামারিতে আমি একবার দেখব কটা করে আছে। স্টক সামারি যাই, মোবাইল হ্যান্ডসেট, অল্ট F1 দিয়ে দাও, ভালো করে দেখে নাও। স্যামসাং A35, স্যামসাং A35 নেহেরু প্লেসে আছে 5খানা।
আর নোকিয়া নেহেরু প্লেসে আছে 24খানা। আবার বলছি, স্যামসাং A35 স্যার বলছি গোডাউনটা আসবে কিভাবে বলুন? অল্ট F1, অল্ট F1 ডিটেলস দেখতে গেলেই অল্ট F1, অল্ট F1 ডিটেলস দেখতে গেলেই অল্ট F1। তো নোকিয়া K500 নেহেরু প্লেসে আছে 24খানা, আর স্যামসাং A35 নেহেরু প্লেসে আছে 5খানা। কটা করে নষ্ট হয়েছে? একটা করে। তাহলে বর্তমানে কটা থাকবে? নোকিয়া 23টা আর স্যামসাং 4টে, রাইট? কোনো প্রশ্ন এখানে? আমার কাউন্টিংটা ঠিক আছে? ফিজিক্যাল কাউন্টিং কিন্তু এভাবেই করতে হয়, ফিজিক্যাল কাউন্টিং কিন্তু এভাবেই করতে হবে। আগে তোমায় দেখে নিতে হবে স্টক সামারিতে কটা কি আছে। তাহলে আমি দেখে নিচ্ছি, চলো এবার এন্ট্রি করব। ফিজিক্যাল স্টক এবার আমাকে এন্ট্রি করতে হবে। ফিজিক্যাল স্টক এন্ট্রি করতে হবে কিভাবে? কন্ট্রোল F7, কন্ট্রোল F7, কিবোর্ড থেকে কন্ট্রোল F7 ফিজিক্যাল স্টক, কিবোর্ড থেকে কন্ট্রোল F7 ফিজিক্যাল স্টক। ফিজিক্যাল স্টক হলো কিবোর্ড থেকে কন্ট্রোল F7। খুব সোজা এন্ট্রিটা, মানে খুব একটা আহামরি কঠিন সেটা নয়, ঠিক আছে? নেম অফ দ্য আইটেম, নেম অফ দ্য আইটেম স্যামসাং A35 কোন গোডাউন থেকে খারাপ হয়েছে? নেহেরু প্লেস গোডাউন থেকে। এখানেও দেখা যায়, আমি ওখানে গিয়ে দেখে নিলাম, এখান থেকেও দেখা যেত। নেহেরু প্লেস গোডাউনে 5খানা রয়েছে। কটা খারাপ হয়েছে? একটা। থাকবে কটা? 4টে। শুধু এখানে যে কটা খারাপ হয়েছে বাদ দিয়ে তোমাকে এখানে লিখে দিতে হবে 4। আরেকটা হলো তোমার নোকিয়া নেহেরু প্লেস, ছিল কটা? 24টা। একটা খারাপ হয়েছে, থাকবে কটা? 23টা। বলো, কোনো প্রশ্ন? এটাই কিন্তু আর কোনো এন্ট্রি নেই, এটাই কিন্তু আর কোনো এন্ট্রি নেই, মানে হাতি ঘোড়া আর কিচ্ছু নেই এটাতে, ঠিক আছে? এন্ট্রি শেষ। বলো, কোনো প্রশ্ন আছে? কি করে এন্ট্রি করলাম আরেকবার দেখাই। ভাউচার, ভাউচার থেকে কন্ট্রোল F7, কন্ট্রোল F7 এ গিয়ে নেম অফ দ্য আইটেম দেবে, গোডাউন সেট করবে, কটা খারাপ হয়েছে মাইনাস করে বাকিটা তুমি লিখে দেবে। এবার স্টক সামারি গিয়ে দেখো, স্টক সামারি চলে যাও, কম্পিউটার সরি মোবাইল হ্যান্ডসেট অল্ট F1 দাও। এই দেখো, নেহেরু প্লেসে বর্তমানে আছে 4টে আর এটা আছে 23টা। আগে ছিল 5টা আর 24টা, একটা করে খারাপ হয়েছে, আমি মাইনাস করে ফিজিক্যাল স্টক এন্ট্রি করে দিয়েছি। এই দেখো এখন দেখাচ্ছে 4টে। তুমি যদি দেখাও এখানে তোমাকে দেখাবে, আর এখানে আছে 23টা। বল, কোনো প্রশ্ন? যদি মাল্টিপল রিজনে প্রোডাক্ট খারাপ হতে পারে, সেটা জল ঢুকে হোক, সেটা ইঁদুরে খেয়ে হোক, সেটা এক্সপায়ার হয়ে গেছে হোক, বিভিন্ন মাল্টিপল রিজনে জিনিসটা খারাপ হতে পারে। তো সেটাই হলো ফিজিক্যাল স্টক থেকে তখন এন্ট্রি করতে হয়। অসুবিধা থাকলে বল। প্রবলেম আছে? বলো, কোনো প্রশ্ন থাকলে বলো।
ক্লিয়ার তো? আমি কিন্তু একটা বোম ফাটাবো এখন, এটাই অসুবিধা থাকলে বলো। স্নেহদীপ ক্লিয়ার? হ্যাঁ বলুন। বললাম ক্লিয়ার। হ্যাঁ আমি দেখছি, আসলে আমি পুরোনো গুলো একটুখানি ঘাটছি তো, ঠিক আছে, একটু আমার শরীরটা একটু খারাপ হয়েছে, ও আচ্ছা আচ্ছা আচ্ছা। জিৎ, অনিকেত, জয়দেব বাবু, মৌমিতা, অর্পিতা, দেবজ্যোতি, পূজা, রোহিণী, বলো কোনো প্রবলেম আছে কারোর? স্যার এখন তো প্রবলেম লাগে না, যখন জিনিসগুলো করি না তখন কিরকম গুলিয়ে যায়। আমার তো আমি তো সবাইকে একটা কথা একদম পুরো ফিল ফ্রি বলে দিয়েছি যে যখন গোলাবে, যে মুহূর্তে গোলাবে গ্রুপে SMS করবে। আমি ইনস্ট্যান্ট রিপ্লাই দিতে না পারলেও ঠিক সময় মতো আমি রিপ্লাই দিয়ে দেবো, কেউ বলতে পারবে না আমি কাউকে বলিনি। যারা জিজ্ঞেস করে কিন্তু বলে দিই, ঠিক আছে? সবাইকেই বলা আছে যখনই যা প্রবলেম হবে গোলাবে, যদি মনে করো না গ্রুপে বলতে পারছি না, আমি পার্সোনালি বলবো, পার্সোনালি বলবে। আমি তখন না দেখতে পারলেও পরে ঠিক রিপ্লাই করে দেবো। গোলাক না, গোলাতে গোলাতে তো ঠিক হবে, তাই না? আচ্ছা বলো, কোনো প্রশ্ন নেই তো কারোর? স্যার হুম বলছি এই ধরো এক পিস করে যে আমাদের স্যামসাং A35 ড্যামেজ হয়ে গেল, হুম এবং শুধু মাইনাস করে দিলাম, হুম তাহলে যে একটা যে ড্যামেজ হয়ে গেল এইটার রেপোর্টটা কিভাবে বুঝতে পারবো? এই যে এখানে ওই যে দেখালাম, এই দেখো স্টক সামারি, মোবাইল হ্যান্ডসেট, অল্টে ফোন দিলাম, এই দেখো আউটওয়ার্ডে, এটা দেখলে বুঝতে পারবে। এই দেখো এই আউটওয়ার্ডে এখানে দেখো ভ্যালু আছে, দেখতে পেয়েছো? এই যে 5 পিসের এখানে দেখো একটা ভ্যালু দেওয়া আছে, দেখতে পেয়েছো? দেখা যাচ্ছে? হ্যাঁ স্যার 62,500। তার মানে ওটা বিক্রি হয়েছে, ওটা সেল হয়েছে। আর এই এক পিসের এখানে দেখো কোনো ভ্যালু নেই, তার মানে কি ওটা খারাপ হয়েছে। তুমি এখানে গেলেই দেখাবে ফিজিক্যাল স্টক। ক্লিয়ার? আচ্ছা নেক্সট, আগের দিন লাস্ট ডেতে মানে কালকে ট্যালির একটা ইম্পর্টেন্ট জিনিস আমরা দেখেছিলাম, সেটা হলো ম্যানুফ্যাকচারিং। সব থেকে বেশি ইম্পর্টেন্ট জিনিস আমরা দেখেছিলাম ম্যানুফ্যাকচারিং। আজকে ওরকমই একটা বোম দেখতে চলেছি, সেটা হলো TDS। বুঝে গেলে জলের মতো সোজা লাগবে, আর যদি না বোঝো, মানে না বোঝো, বারবার বলছি না বোঝো, 100 বার জিজ্ঞেস করো। যদি না বোঝো, যদি মনে থেকে যায় আমি বুঝিনি, ওটা ক্লিয়ার না হলে কিন্তু পুরো সেই কি বলবো, সেই ধানি লঙ্কার মতো মুখে গিয়ে লাগবে, ঠিক আছে? বারবার বলছি ভীষণ সহজ জিনিস, যদি তুমি বুঝে যাও খুব ইজি লাগবে, আর যদি না বোঝো ভীষণ পিং পাঠাবে, ঠিক আছে? চলো TDS শুরু করতে চলেছি আমরা। TDS এর কনসেপ্টটা কি? TDS হলো ট্যাক্স ডিডাক্টেড অ্যাট সোর্স। TDS হলো ট্যাক্স ডিডাক্টেড অ্যাট সোর্স। আমাদের নেসেসারি ইনকাম ছাড়া কিছু এক্সট্রা ইনকাম যেগুলো থাকে, যেমন ধরো বাড়ি ভাড়া, তারপরে তোমার যে কোনো ধরনের রেন্ট, ঠিক আছে, তারপরে তোমার একটা অ্যামাউন্টের পর স্যালারি, মানে স্যালারির একটা অ্যামাউন্ট ছেড়ে দেয়, তারপরে তো ইনকামের ওপরে একটা এক্সট্রা ট্যাক্স কাটে গভর্নমেন্ট, সেটা হলো TDS। আমি লটারি থেকে টাকা পেলাম, সেখান থেকে TDS কাটবে। আমি ফিক্সড ডিপোজিট থেকে ইন্টারেস্ট পেলাম, সেখান থেকে TDS কাটবে। আমি বাড়ি ভাড়া দিয়েছি, সেখান থেকে বাড়ি ভাড়া পাচ্ছি, TDS কাটবে। অ্যাডভার্টাইজমেন্ট যে ইনকামগুলো, ধরো অ্যাডভার্টাইজমেন্ট যে ইনকামগুলো,
সেগুলোর উপর টিডিএস কাটবে। তো এই জিনিসটার নাম হলো ট্যাক্স ডিডাক্টেড অ্যাট সোর্স। টিডিএস দেওয়ার কিছু নিয়ম আছে। যে ইনকাম করে তার উপরে টিডিএস কাটে, কিন্তু সে টিডিএস জমা দেয় না। ঠিক আছে, যে ইনকাম করে তার তার উপরে টিডিএস কাটে। ঠিক আছে, কিন্তু সে টিডিএস জমা দেয় না। টিডিএস জমা দেওয়ার নিয়ম হলো যে মানে যার থ্রু দিয়ে ইনকামটা হচ্ছে সে টিডিএসটা কেটে জমা তাকে পেমেন্টটা করবে, আর টিডিএস জমা দেবে সে। গল্প না হলে টিডিএসটা ক্লিয়ার হবে না। বারবার বলছি, টিডিএসটা কিন্তু খুব ভাইটাল একটা জিনিস। আমার কাছে যখন একটা ছক থাকবে, আমার কাছে যখন একটা জিনিস ক্লিয়ার কাট পিকচার থাকবে, তখন কিন্তু টিডিএসটা জলের মতো সোজা হয়ে যাবে। চলো আমি একটা মাইক্রোসফট ওয়ার্ডের পেজ শেয়ার করছি। বারবার বলছি, টিডিএস না বুঝতে পারলে এখনই আটকাবে আমাকে, বারবার বললাম। টিডিএস হলো কি বললাম, ট্যাক্স ডিডাক্টেড অ্যাট সোর্স। যে মানুষের নেসেসারি ইনকাম বাদ দিয়ে কিছু এক্সট্রা ইনকাম, যেমন বাড়ি ভাড়া, অ্যাডভার্টাইজমেন্ট, স্যালারির একটা অ্যামাউন্ট, মানে উপরে একটা স্ল্যাব আছে, সেই উপরে সেইগুলোর ওপর গভর্নমেন্ট একটা এক্সট্রা ট্যাক্স কাটে। লটারির টিকিট কাটলে একটা এক্সট্রা ট্যাক্স কাটে, সেটা হলো তোমার টিডিএস। ফুল ফর্ম হলো ট্যাক্স ডিডাক্টেড অ্যাট সোর্স। ট্যাক্স ডিডাক্টেড অ্যাট সোর্স। PAN card number is mandatory. প্যান কার্ড নাম্বার কিন্তু টিডিএস এর ক্ষেত্রে ম্যান্ডেটারি। ঠিক আছে, এবার আমি গল্পটা বলছি। ধরো দেবজ্যোতি, ওর একটা বাড়ি আছে। পুরো গল্পটা আগে বোঝো, তারপরে কোশ্চেন করবে। দেবজ্যোতির একটা বাড়ি আছে, ওকে। ও কি করেছে, ও বাড়ির একটা ঘর অ্যাডভার্টাইজমেন্ট দিয়েছে, বা তোমার সবাইকে বলে রেখেছে আমি এই ঘরটা ভাড়া দেব। ঠিক আছে, ও ঘরটা ভাড়া দেবে। তো আমি দেখলাম ওর বাড়ির সামনে লেখা আছে যে এই বাড়িটা ভাড়া দেওয়া হবে, বা এই বাড়িতে ঘর ভাড়া দেওয়া হবে। আমি কি করলাম, আমি মানে ওর ওই নোটিশটা দেখলাম, নোটিশটা দেখে ওর সঙ্গে যোগাযোগ করলাম। নোটিশটা দেখে ওর সঙ্গে যোগাযোগ করলাম। তো বললো কত টাকা ভাড়া। আমি বললাম এই বাড়িটা যে আপনি ভাড়া দেবেন কত টাকা ভাড়া। ও বললো রেন্ট হলো পার মান্থ 50,000। পুরো বাড়িটা ও ভাড়া দিচ্ছে 50,000 পার মান্থ। আমি বললাম আচ্ছা ওকে, ঠিক আছে, নো সমস্যা। 50,000 ভাড়া প্রত্যেক মাসে, পুরো বাড়িটা আমি নিয়ে নিচ্ছি। তো ওর সঙ্গে আমার একটা কন্ট্যাক্ট হয়ে গেল। টিডিএস কাটবে রেন্টের ক্ষেত্রে। টিডিএস এর পার্সেন্টেজ হয়, এক একটা জিনিসের ক্ষেত্রে এক একটা পার্সেন্টেজ। যেমন ধরো অ্যাডভার্টাইজমেন্টের ক্ষেত্রে 2%, 1%। আস্তে আস্তে ক্লিয়ার হবে, অত সব পার্সেন্টেজ একসঙ্গে মাথায় আনতে গেলে চাপ হয়ে যাবে। আগে ঘটনাটা বুঝি, পার্সেন্টেজ এমনিতেই চলে আসবে। টিডিএস কাটবে 10%। টিডিএস কাটবে 10%। আবার বলছি, আই রিপিট দ্য ফ্যাক্ট। দেবজ্যোতির একটা বাড়ি আছে, দেবজ্যোতি বলেছে বাড়িটাকে ভাড়া দেবে।
ও বাড়ির জানলায় দরজায় যেখানে হোক একটা নোটিশ টানিয়ে দিয়েছে এই বাড়িটা ভাড়া দেওয়া হবে। তো আমি গেলাম, আমি গিয়ে কথা বললাম কত টাকা রেন্ট। ও বললো দেখুন আমি পুরো 2তলা 3তলা বাড়িটা ভাড়া দিয়ে দিচ্ছি, আমার 50,000 টাকা পার মান্থ রেন্ট লাগবে। আমি বললাম আচ্ছা ঠিক আছে, আমার সঙ্গে ওর কথাবার্তা হয়ে গেল। টিডিএস রেন্টের ক্ষেত্রে হয় 10%, টিডিএস হয় 10%। এবার আমাকে কোশ্চেনের অ্যান্সার দাও, দেবজ্যোতি প্রত্যেক মাসে কত টাকা ভাড়া পাচ্ছে? দেবজ্যোতি প্রত্যেক মাসে কত টাকা ভাড়া পাচ্ছে? 45,000। একদম, এর মধ্যে কোনো গলদ নেই। আমি ওকে কত টাকা দেবো মাসে? আমি ওকে কত টাকা দেবো মাসে? 50। না, গন্ডগোলটা এখানেই। না, 45,000। আচ্ছা, এইখানেই সিস্টেমটা আলাদা। আমি ওকে টিডিএসটা মাইনাস করে যে ভাড়াটা হবে সেটা আমি দেব। আমি ওকে টিডিএসটা মাইনাস করে যেটা হবে সেটা আমি দেব। তাহলে 5,000 টাকাটা কি আমি পকেটে নেব? 5,000টা কি আমি পকেটে নেব? না। তাহলে এই 5,000টা কি করব? দেবজ্যোতিকে তখন বলবো তোমার প্যান কার্ড নাম্বারটা দাও আমাকে। ও আমাকে ওর প্যান কার্ড নাম্বারটা দেবে। আমি ব্যাংকে যাব, বা আমি অনলাইনও করতে পারি, সেটা আমার ব্যাপার। আমি ব্যাংকে যাব, ব্যাংকে গিয়ে বলবো এই ব্যক্তিটি প্যান কার্ড নাম্বার এটা, ব্যক্তিটির নাম দেবজ্যোতি কি আছে যেন টাইটেলটা? রায় না? এখানে টাইটেলটা উঠছেও না। সাহা। ও সাহা, আইসাবাস, আইসাবাস, জানতাম না তো। তুমি সাহা আগে বলবে তো। সাহা শুনলে কেমন একটা মনের ভেতর থেকে হু 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 করে। চলো, যাই হোক, খুব ভালো কথা। দেবজ্যোতি সাহা এর নামে আমি টিডিএসটা জমা দিতে চাইছি। এ প্যান কার্ড নাম্বার এটা, আমি জমা দিয়ে দিলাম। কোথায় জমা দিলাম? না ব্যাংকে। ও রেন্ট নিচ্ছে, সেখানে টিডিএসটা দিতে যাবে, এটা বুঝলাম না স্যার। রেন্ট নিচ্ছে, হ্যাঁ এটাই হলো সিস্টেম। মানে গভর্নমেন্ট থেকে সিস্টেমটা এরকমই করে রেখেছে। আমি ওই জন্যই তো বললাম যে গল্পটা আগে বলি, নাহলে ক্লিয়ার হবে না। গভর্নমেন্ট থেকে সিস্টেমটা এরকমই করে রেখেছে যে যে রেন্ট নেবে সে যখন তার ল্যান্ডলর্ডকে রেন্টটা পেমেন্ট করবে, টিডিএসটা কেটে রেন্টটা পেমেন্ট করবে, আর তার ল্যান্ডলর্ডের নামে সে টিডিএসটা ব্যাংকে জমা করবে। তা আমি কি করব? আমি ব্যাংকে যাব, দেবজ্যোতির প্যান কার্ড নেব, প্যান কার্ড নাম্বারের এগেনস্টে 5,000 টাকা জমা করে দেবো। ব্যাস, ওর ইনকাম ট্যাক্স পোর্টালে ওটা শো হয়ে যাবে, কারণ ওর প্যান কার্ডের এগেনস্টে আমি করেছি। এই হলো কাজ। পুরো ঘটনাটায় কোথায় সমস্যা আছে? এখনো শেষ হয়নি, এইটুকুনিতে কোথায় প্রবলেম আছে বলো। বলো। 50,000 টাকা আমি রেন্ট পেলাম, 5,000 টাকা আমি ইনকাম ট্যাক্স টিডিএস দিয়ে দিলাম। হবে না, হবে না, ওটাই তো নিয়ম। মানে নিয়ম। এটা কি ব্যাপারটা এরকম যে আমরা ও যেহেতু রেন্ট থেকে একটা ইনকাম করছে, গভর্নমেন্টকে একটা ট্যাক্স পেমেন্ট করছে তার। একদম একদম।
ইনকামটা দেবজ্যোতির, ঠিক আছে, ট্যাক্সটা দেবজ্যোতিকেই দিতে হবে, কিন্তু ও ডাইরেক্টলি গভর্নমেন্টকে দেবে না, দেব আমি ওর নামে। স্যার এটা কি কমার্শিয়াল ক্ষেত্রে হয় নাকি রেসিডেন্সিয়াল ক্ষেত্রে হয়? অল কমার্শিয়াল, রেসিডেন্সিয়াল, অল, মানে এই নিয়মটার কিন্তু কোনো চেঞ্জেস কিন্তু হবে না। স্যার রেসিডেন্সিয়াল ক্ষেত্রে তো দেখি স্যার একটা এগ্রিমেন্ট হয় এবং এগ্রিমেন্টে বলা থাকে যে এই টাকাটা রেন্ট ইনক্লুডিং বা এক্সক্লুডিং মিটার রেন্ট বা ইলেকট্রিসিটি। এবার আমি একটা কথা বলি, অ্যাকচুয়ালি সবাই মানে এটা কিন্তু অ্যাকচুয়ালি নিয়ম হলো দেওয়া, ঠিক আছে, মানে এটা আমি নিয়মটার কথা বললাম, কিন্তু ম্যাক্সিমাম ক্ষেত্রে কি হয়, এর একটা স্ল্যাব আছে, ঠিক আছে, মানে এই রেন্টের একটা স্ল্যাব হয়, যে স্ল্যাবের ক্রস করে গেলে, আমার টিডিএস এর রেন্টটা, এবার রেসিডেন্সিয়ালের ক্ষেত্রে কি হয়, তাদের রেন্টটা তো কম, রেসিডেন্সিয়ালের ক্ষেত্রে কি হয়, ম্যাক্সিমাম ক্ষেত্রে রেন্টটা কম হয়, ঠিক আছে, তো সেক্ষেত্রে টিডিএস এর ঝামেলাটা থাকে না, ঠিক আছে। আর রেসিডেন্টালের ক্ষেত্রে তো এই 11 মাসের যেহেতু কন্ট্রাক্ট থাকে, 11 মাসের মানে 12 মাস থেকে টিডিএস এর এরকম একটা কন্ট্রাক্টের ব্যাপার থাকে যতদূর আমি জানি। আমি এবার বলে দিই, অ্যাকচুয়ালি যদি 2.4 lakhs, ঠিক আছে, 2.4 lakhs বছরে ক্রস না হয়, তাহলে টিডিএস এর গল্পটা আসে না অ্যাকচুয়ালি, ঠিক আছে। 2.4 lakhs যদি তোমার বছরে ক্রস না করে, তাহলে টিডিএস এর গল্পটা আসে না, ঠিক আছে। আচ্ছা, আর 50,000 টাকা যদি পার মান্থ হয় তোমার রেন্ট, ঠিক আছে, 50,000 এর বেশি হলে ওটা 10% হয়ে যায়, আর 50% এর কম হলে ওটা 5% থাকে। এটা আমি জাস্ট এক্সাম্পলের জন্য বললাম, আমি রেট বছরে গেলে না, মানে বছরে গিয়ে তো ক্যালকুলেশনটা হবে। হ্যাঁ, বছরে গেলে, ঠিক আছে, বছরে গেলে, কারণ মানে রেসিডেন্টালের ক্ষেত্রে 11 মাসের কন্ট্রাক্ট হয়ে যায় শুধুমাত্র, টিডিএসটা পুরো ওখানে বেসিক্যালি বন্ধ হয়ে যায়, ঠিক আছে। আর রেটটাও তোমার রেসিডেন্সিয়ালের ক্ষেত্রে দেখবে রেটটাও কম হয় অনেক, হ্যাঁ, বাট বেশি হলেও 1 বছরের ডিটেইলস থাকে না, 11 মাসে তো ডেটা কমপ্লিট। 11 মাসে ডেটা কমপ্লিট, তাও যদি ক্রস করে যায় তাহলে কিন্তু দিতে হবে। আচ্ছা, দেখো, না দিলে সেটা পরের কথা, আমি দিচ্ছি না সেটা, মানে মানে কি হচ্ছে না, এবার স্কুটিনি যতক্ষণ না হবে ততক্ষণ তো ধরা পড়ার কোনো বিষয় নেই, ঠিক আছে। এবার ছোট ছোট জিনিস স্কুটিনি হয়ও না, গভর্নমেন্টেরও তত খেয়ে দিয়ে কাজ নেই স্কুটিনি গুলো করতে যাবে, ঠিক আছে, মানে বড় বড় জিনিসগুলোতে স্কুটিনি হয়। আজকে আমি একটা বাড়ি ভাড়া দিয়েছি, আমার বাড়ি হতো, কথার কথা বলছি, আমার বাড়ি মেদিনীপুরে একটা গ্রামে, এদিকে আমি একটা বড় একটা ভাড়া বাড়ি দিয়ে দিয়েছি, ঠিক আছে, বড় একটা বাড়ি একটা ভাড়া দিয়ে দিয়েছি, তো সেক্ষেত্রে আমি একটা ভালোই ভাড়া পাচ্ছি, তো আমি অত টিডিএস এর ঝামেলাতেই যাব না। আর যদি পেমেন্ট ক্যাশে হয় তাহলে তো কোনো গল্পই নেই, যদি বাড়ি ভাড়া মাসে ক্যাশে দেয় তাহলে তো টিডিএস এর কোনো গল্পই নেই, কোথায় কার টিডিএস, কোনো দরকারই নেই, ঠিক আছে। ওসব পরে আসছে, ওসব মানে পরে আসবো আস্তে আস্তে, আমি জাস্ট ফ্যাক্টটা বললাম, ঠিক আছে, আমি এটা যেটা বললাম সেটা হলো ফ্যাক্টটা। আই রিপিট, যদি এরকম হতো যে এই যে টাকাটা, এটা যদি যে বাড়ি ওনার, ঠিক আছে, বেসিক্যালি এখানে যে টেনেন্ট সেই টাকাটা দেয়, টিডিএসটা দেয়, রাইট? হ্যাঁ, তো এটা যদি এরকম হতো যে টেনেন্ট যে সে ওনারকে নর্মাল ভাড়া দিল, হ্যাঁ, আর ওনারকে যদি মানে সেমই ভাবে নিজের প্যান কার্ড জমা দিয়ে আমার রেন্টের এগেইনস্টে আমি এই টিডিএসটা দিচ্ছি, দেখো দিতেই পারে, কিন্তু সেটা যদি ব্যাংকিং এ হয়, মানে তোমার যদি সেই ব্যাংক ট্রান্সফার করে, ঠিক আছে, তাহলে ওটা ইল্লিগাল হয়ে যাবে। ধরো দেবজ্যোতিকে আমি 50,000 ট্রান্সফার করে দিলাম, সে অফ এক্সাম্পল, এবার আমি বললাম তুমি বুঝে নাও, তুমি টিডিএস জমা দাও, তাহলে কিন্তু কেসটা ও যদি জমা না দেয় কোনো কারণে, জমা না দেয়, ধরে নিচ্ছি ও জমা দিলই, ও জমা দিলেও বা দিল না, কেসটা কিন্তু ইল্লিগাল থেকে গেল, জমা দিলেও ইল্লিগাল হবে।
কেন? কারণ তুমি লয়ের এগেনস্টে চলে যাচ্ছ। হ্যাঁ, হয়তো সেখানে আমাকে কেউ কিছু বলবে না, সেখানে হয়তো কারো কিছু বলার নেই, ঠিক আছে, আমি 50,000 দিয়েছি, কিন্তু ওই ক্ষেত্রে নাম কিন্তু আমার থাকবেই, টেনেন্টের নাম কিন্তু থাকবেই। এবার সেখানে যদি নাম থাকবে না, তাই তো? নাম থাকবেই, মানে যে টেনেন্ট তার আমি ওকে 50,000 দিলাম, ও যখন টিডিএসটা জমা দিচ্ছে সেক্ষেত্রে আমার নামও থাকবে কিন্তু। এবার সেক্ষেত্রে যদি কখনো কোনো মানে ফাইনের গল্প আসে, ঠিক আছে, মানে দেখো ফাইনগুলো কেন করে, ফাইনগুলো করে গভর্নমেন্ট যখন দেখে গভর্নমেন্টের টাকা পয়সা শর্ট হচ্ছে, পরিষ্কার কথা, গভর্নমেন্টের এখানে টাকা পয়সা শর্ট হচ্ছে, তো এবার খোঁজো কাকে ফাইন করা যায়, তাহলে সেই ক্ষেত্রে কিন্তু তোমাকে ফাইন করতেই পারে। মানে এই যে ফাইনটা যেটা করবে, মানে এটা মানে শুধু টাকা সেম জমা পড়েছে, বাট তুমি ল মানোনি, তা সেক্ষেত্রে তুমি ফাইন, ইউ হ্যাভ টু পে দ্য পেনাল্টি। মানে আমি জানতে চাইছি এই লটা মানে যখন কাজটা একই হচ্ছে, ঠিক আছে, এই লটার মানে ব্যাখ্যাটা কি? আমি সেটা জানতে চাইছি। এই লটার ব্যাখ্যা হলো, দেখো যখন গভর্নমেন্ট কোন একটা ল বানিয়েছে, মানে আমি অ্যাকাউন্টস এর কথাই বলি, ঠিক আছে, গভর্নমেন্ট যখন অ্যাকাউন্টস রিলেটেড একটা ল বানিয়েছে, সেটা কিছু একটা ভেবে চিন্তেই বানিয়েছে, সেটা গভর্নমেন্ট কি ভেবে চিন্তে বানিয়েছে সেটা তো গভর্নমেন্টের ব্যাপার, ঠিক আছে, সেটা কিছু একটা ভেবে চিন্তেই বানিয়েছে। এবার তুমি কি করছো, তুমি সেই লটাকে মানছো না, তার মানে অ্যাজ পার টিডিএস অ্যাক্ট, তুমি তো সিভিল পড়ছো, পরে দেখবে এই জিনিসগুলো পাবে, অ্যাজ পার টিডিএস অ্যাক্ট ইউ হ্যাভ টু মেনটেন দিস ল। এবার তুমি যদি বলো না কাজটা সবই ঠিক আছে, নো প্রবলেম, সবই তো টাকা পয়সা সব জমা পড়েছে, হ্যাঁ ঠিক আছে, আমি চলো তোমার তখন ব্যাপারটা এরকম যে ঠিক আছে চলো তার তোমার ব্যাপারটা মেনে নিয়ে আমি তোমায় এবারের মতো ছেড়ে দিলাম, কিন্তু সেখানেও একটা কথা বলবে, নেক্সট টাইম যেন না হয়। নেক্সট টাইম না হয় সেটা বলতেই পারে, আমি তার কথা মেনেও নিতে পারি, বাট আমার প্রথম কোশ্চেন এটা থাকবে যে মানে দুটো ক্ষেত্রেই কেসটা সেম হচ্ছে, মানে একটা ল কিছু তো একটা কারণে হয়েছে, আমাকে তো সেই জিনিসটা মানে যাতে আমি বলতে কিছু তো একটা কারণে এটা বাড়ানো, ঠিক আছে, এবার সেটা তো যাই সেটা বুঝতে পারছি, সেটা এক্স ওয়াই জেড যাই কারণে হোক না কেন, হ্যাঁ যে কারণে, বাট ব্যাপারটা যদি এই যে ল যে মানছে না, এটা মানে এটা করতে গিয়ে মানে আমি যদি টেনেন্ট হই, আমি টেনেন্ট হিসেবে আজকে ধরুন আপনার বাড়িতে টেনেন্ট, আপনি ধরুন ওনার, ঠিক আছে, আমি আপনার হয়ে 5,000 টাকা জমা দিচ্ছি এতে টিডিএস এ, বা আপনি গিয়ে ব্যাপারটা একই, ব্যাপারটা হাইপোথেটিক্যালি ধরতে গেলে ব্যাপারটা একই, দুটো ক্ষেত্রেই দুটো ক্ষেত্রে সেমই এ হচ্ছে না, মানে না গভর্নমেন্টের হচ্ছে না, টাকাটা একই পাচ্ছে না। এখানে তো আমার আইডেন্টিফিকেশন নাম্বার হচ্ছে প্যান কার্ড, হ্যাঁ, প্যান কার্ডের এগেনস্টে আমি যখন টিডিএস টা জমা করছি, সে যেই করুক, দেবজ্যোতি করুক বা তার যে ভাড়া, না দুজনেরই তো থাকবে, আমি তো ওই প্যান কার্ড ওখানে, হ্যাঁ দুজনেরই থাকবে, এবং সেখানে উল্লেখও থাকবে যে এ টেনেন্ট, এ হাউস ওনার, এগুলো উল্লেখও থাকবে, দুজনেরই থাকবে। আমি কি বললাম যে ঘটনাটা প্রবলেম কিছু হবে না সেক্ষেত্রে, এবার যদি জমা না দেয় তখন তো একটা রুলস এর রেগুলেশনের বাইরে চলে গেল, ঠিক আছে, আমি বলতে চাইছি এটা যে তুমি যেটা বলছো আমি বুঝে গেছি যে ঘটনাটা একই হচ্ছে, আমার এক্ষেত্রে কোনো আমি একবারও বলিনি যে ওখানে প্রবলেম কিছু হবে, কিন্তু কি বললাম যে একটা কিন্তু ওই মানে হালকা একটা পার্সেন্টেজ থেকেই যায়, হালকা একটা পার্সেন্টেজ কিন্তু থেকেই যায়, ঠিক আছে, সেই পার্সেন্টেজটা মানে মানে ওই মানে ওই যে ফাইন করতে পারে এটা বলছেন তো, হ্যাঁ ওই হালকা একটা পার্সেন্টেজ থেকেই যাবে, মানে সেও যখন যদি গভর্নমেন্ট থেকে যদি আমাকে কোনো কিছু ফাইন করতে আসে, তাকেও আমাকে সমস্ত কিছু তুমি বলবে যে চাইলেই তো মানে বলে দিলাম, হ্যাঁ যদি না, সেক্ষেত্রে আমি তোমাকে একটা কথা বলি, সেক্ষেত্রে তোমাকে একটা ডিক্লিয়ারেশন নিয়ে নিতে হবে, এটা তুমি করতে পারো, যে ধরো তুমি তোমার যে মানে যে ওনার, ঠিক আছে, মানে যে যার কাছে তুমি ভাড়া দিচ্ছ তার কাছ থেকে তোমাকে একটা ডিক্লিয়ারেশন নিতে হবে, যে ডিক্লারেশন নিয়ে নেবে যে তোমাকে তোমার সেফটির জন্য তার কাছে, তখন গভর্নমেন্ট বলবে ঠিক আছে সবই কাজ, মানে তোমার ডিক্লারেশন কোথায়, সে যদি না দিত
তোমাকে একটা ক্লিয়ার কাট ডিক্লিয়ারেশন দিতে হবে যে আপনি আমাকে পুরো ভাড়াটা দেবেন, যা টিডিএস হবে আমি জমাতে। একটা ডিক্লিয়ারেশন নিয়ে নাও, ব্যাস তোমার ঝামেলা শেষ। ঠিক আছে, মানে তুমি তোমার সেফ সাইডের জন্য সব সময় মানে রুলস অ্যান্ড রেগুলেশন গুলো তোমাকে মেনটেন করতে হবে। সেক্ষেত্রে তুমি কি করলে, তুমি দেবজ্যোতির থেকে, আমি কি করবো, আমি দেবজ্যোতির থেকে একটা ডিক্লারেশন নিয়ে নিলাম যে আপনি আমাকে একটা ডিক্লারেশন দিয়ে দিন যে আমি আপনাকে পুরো ভাড়া দেবো, টিডিএস সংক্রান্ত বিষয়টা আপনি দেখে নেবেন। ও আমাকে একটা ডিক্লারেশন দিয়ে দিল, প্রপার ডিক্লারেশন মেনটেন থাকলো। এবার আমি ওকে পুরো 50,000 দিলাম। এবার ও যদি নাও দেয়, ও যদি টিডিএসটা নাও দেয়, সেক্ষেত্রে কিন্তু গভর্নমেন্ট আমাকে কোনো চার্জ করতে পারবে না, কারণ আমি তখনই বলবো যে আমার কাছে প্রপার ডিক্লিয়ারেশন আছে, যে ও বলে দিয়েছে যে যে যার কাছ থেকে আমি বাড়ি ভাড়া নিয়েছি সে বলে দিয়েছে সে তার টিডিএস সে নিজে জমা দেবে। আমার কাছে প্রপার ডিক্লিয়ারেশন আছে, সেক্ষেত্রে কিন্তু ফাইনটা তার হবে। ক্লিয়ার? তাহলে হ্যাঁ বলো। বলছি ধরেন পিসি চন্দ্র জুয়েলার, তিনি তো ব্যবসা করে যাচ্ছে, সেই ক্ষেত্রে কি হতে পারে? পিসি চন্দ্র জুয়েলার্স একবার বলো। মানে এই যে আপনি যেটা বলেন D9 ঘটনাটা আর কি, এবার ধরেন কোনো দোকান আছে, ধরেন পিসি চন্দ্র জুয়েলার্স বা যে কোনো দোকান, সেক্ষেত্রে তো কাস্টমার আসছে, টাকা দিচ্ছে, জিনিস কিনে নিচ্ছে, এক্ষেত্রে কি টিডিএস কাটে নাকি অন্য ট্যাক্স? না 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 না, এক্ষেত্রে টিডিএস কেন কাটবে? পিসি চন্দ্র জুয়েলার্স যখন ওই ব্রাঞ্চটা নিয়েছে সেখানে যে ভাড়াটা দিচ্ছে সেটার উপরে টিডিএস কাটবে। সেক্ষেত্রে তো জিএসটি চলে আসলো, সেক্ষেত্রে তো টিডিএস কেন, সেক্ষেত্রে জিএসটি কাটবে, সেক্ষেত্রে তো জিএসটি কাটবে। টিডিএস হলো তোমার নেসেসারি ইনকাম বাদ দিয়ে কিছু মানে তোমার স্পেসিফিক ইনকাম, যেমন ধরো বাড়ি ভাড়া, ঠিক আছে, তারপরে তোমার ওই অ্যাডভার্টাইজমেন্ট, ঠিক আছে, তারপরে ধরো তোমার স্যালারির একটা স্ল্যাব ক্রস করলে টিডিএস কাটবে। কিছু স্পেসিফাই করা আছে যে এই ইনকামগুলোর উপরে তোমার টিডিএস কাটবে। ইনকাম, মেনলি ইনকাম, লটারি থেকে টাকা পাচ্ছ, টিডিএস কাটবে। কিছু স্পেসিফাইড যখন আমি কোনো কিছু থেকে ইনকাম করছি, আই হ্যাভ টু পে দ্য ট্যাক্স গভর্নমেন্ট, ঠিক আছে, আমাকে গভর্নমেন্টকে ট্যাক্সটাকে পে করতে হবে। লটারির ক্ষেত্রে ধরুন আমি কথা বলছি, হ্যাঁ 30% টিডিএস কাটবে, 30%। তার মানে আমি কি যদি 10 লাখ টাকার লটারি পাই, তাহলে আমি 10 লাখ টাকা ওই টিডিএসটা কেটে আমাকে ওই টাকাটা দেবে, ওই টাকাটা দেবে, আমাকে ফুল টাকা দেবে না না না, যে আমি টিডিএস টা দেবো তা নয়, ফুল টাকা দেবে না, ওই একদম 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 ওই টাকাটা আপনার নামে জমা পড়বে টিডিএস এ। দেখবেন ওই ম্যাক্সিমাম যে দেখায় এখন, দেখবেন শুনে থাকবেন যে ডিআর লটারি যে 1 কোটি টাকা পেয়েছে, 1 কোটি টাকা পায় না, কিন্তু 70,000 টাকা পায়। 70,000 টাকা বলছি তো, সরি মিস্টেক, মানে ওই 30%টা কেটে ব্যালেন্সটা পাবে। আমি 70,000 বলেছি, মাই মিস্টেক, ঠিক আছে। হ্যাঁ অর্পিতা কিছু একটা বলছিলেন। মানে আমি যেটা ফাইন্ডিং স্টারটা পেলাম যে টিডিএস এর ব্যাপারটা, এটা হচ্ছে যে অনেক ক্ষেত্রে এটা হয়তো হতে পারে, আপনি একটু আমাকে কনফার্ম করুন, সেটা হচ্ছে যে এই যে হাউস ওনার যারা থাকে না, মানে সব ক্ষেত্রে যে হাউস ওনারের যে ইনকাম সেটা ট্যাক্সেবলের মধ্যে আসবে এরকম কোনো কথা নেই, না, ঠিক আছে, কিন্তু যে রেন্টটা দিচ্ছে, ঠিক আছে, তার অনেক ধরনের ডিডাকশন প্রসেস থাকতে পারে, মানে রেন্টের উপরে বা টোটাল তার ইনকামের উপরে ট্যাক্সেবল ডিডাকশন যেগুলো হয় আর কি। সেই কারণেও হয়তো এই জিনিসটাকে, এই রুলসটা মানে বেসিক্যালি, কিন্তু এর সাথে সাথে এটাও বলছে যে হাউস ওনারও টিডিএসটা একটা যদি নর্মালি রেন্ট এগ্রিমেন্টে ওদের মেনশন থাকে সেটা করতে পারে, কোনো অসুবিধা নেই। হ্যাঁ তার মানে কি প্রপার ডিক্লারেশন দিয়ে করতেই পারে, ওই তো তখনই বললাম, থেকে এগ্রিমেন্ট করা থাকলে কোনো সেক্ষেত্রে কোনো অসুবিধা নেই, কিন্তু নর্মালি আগে এটা এই জন্যই হতো বলছে যে কারণ তাহলে ওই যে ট্যাক্স ডিডাকশন, মানে যদি আজকে নর্মালি যদি কারোর বাড়ি থাকে, ঠিক আছে, সে ধরুন অন্য কিছু কাজ করে না, হ্যাঁ হ্যাঁ, সেক্ষেত্রে তার হাউস ওনিং এর ওই ইনকামের উপরে তার ট্যাক্সেবল ইনকামের মধ্যে আসছে না, না সেটা কত, মানে ধরুন একটা 5-6 হাজার টাকা অল্প স্বল্প কিছু একটা ইনকাম আছে,
হুম মানে নন ট্যাক্সেবল ইনকাম, ঠিক আছে, সেক্ষেত্রে ওই একটার জন্য সে টিডিএস মানে আবার তার জন্য ট্যাক্স অথরিটিস এর মধ্যে আসবে, ওই জন্য ওই কেটে দিয়ে দিচ্ছে। সেইটা একটা হতে পারে। হ্যাঁ বললাম তো মাল্টিপল রিজন, কিছু না কিছু রিজন তো আছে যার জন্য গভর্নমেন্ট ওই লটাকে বানিয়েছে। হ্যাঁ, ঠিক আছে, ওই লোকটা মানে একদমই ঠিক, মানে ওটাই করতে হবে এরকম নয় দেখলাম। হ্যাঁ, চাইলে ওনারা দিতে পারে, বাট এগ্রিমেন্ট ওই যে হ্যাঁ তাহলে ডিক্লারেশন নিতে হবে, ওই যে তোমাকে ডিক্লারেশনটা তোমাকে রাখতেই হবে, ডিক্লারেশন না রাখলে হবে না। হ্যাঁ, আচ্ছা। মৌমিতা কিছু একটা বলছিলে, বলো। টিডিএসটা তো যখন আইটি বা এই ধরনের ওটা তো রিটার্নও পাওয়া যায়। রিটার্ন পাওয়া যায় না, টিডিএস রিফান্ড পাওয়া যায় কিছু কিছু কারণে। রিফান্ড, হ্যাঁ রিফান্ড পাওয়া যায়, সেটা তোমার যদি এক্সেস হয়ে যায় তাহলে রিফান্ড পাওয়া যায়। ওই যে রেন্ট দেখালে, মানে সাপোজ স্যালারিড পারসন, উনি যদি রেন্টে আসছেন, রেন্টটা যদি দেখান তাহলে কি কোনো ছাড় পায়? মানে হ্যাঁ হাউস রেন্ট অ্যালাউন্সে ছাড় পাবে। এবার এই ক্ষেত্রে টিডিএস আমি দিচ্ছি, আমি রেন্টে আছি সাপোজ, এবার আমি টিডিএস দিয়ে আমি রেন্টটা পে করলাম, এর ফলে মানে আমার কি ছাড় আছে? বা যিনি ওনার, তিনি হয়তো স্যালারিড পারসন, তিনি যদি ওই রেন্টটা টিডিএস কেটে উনি যদি তার যে হাউস প্রপার্টি যে ইনকামটা থাকবে, ওই বাড়ি ভাড়াটা তো মানে যে ওনার, তার তো হাউস প্রপার্টিতে ঢুকে যাবে, ঠিক আছে। এবার তার যদি ট্যাক্সেবল ইনকাম হয়ে যায়, মানে ইনকামটা যদি ট্যাক্সেবল ক্রস করে যায়, তাহলে তার সে যে মানে ওই যে টিডিএসটা দিচ্ছেন ওটা কিন্তু আপনি দিচ্ছেন না, মানে তার দিচ্ছে হিসাব মতো আপনার ওনার, মানে যে বাড়ি ভাড়া নিয়েছে সে, এই সরি যে যার বাড়ি সে দিচ্ছেন আপনি, কিন্তু হিসাব মতো যিনি ওনার, যার ইনকাম সে কিন্তু দিচ্ছে, ঠিক আছে। সে ওই মানে তার যে আইটি ফাইলে সে ওই টিডিএসটা মাইনাস করবে, যেমন টিডিএস অ্যাডভান্স ট্যাক্স দেবে। এবার পরবর্তীকালে সমস্ত কিছু হওয়ার পর অ্যাট লাস্ট যখন সে সেলফ অ্যাসেসমেন্ট ট্যাক্স দেবে, তখন যদি ট্যাক্সেবল ইনকাম মানে ট্যাক্সটা যদি বেশি হয়, ব্যালেন্স অ্যামাউন্টটা দিতে হবে, আর না হলে রিফান্ড হয়ে যাবে। স্যার মানে টিডিএসটা যে ওনার সেই জমা দেবে তো? দিতে হবে ওনারকেই, মেন মোদ্দা কথা ওনারকেই দিতে হবে, কিন্তু যে বাড়ি ভাড়া নিচ্ছে সে টিডিএসটা কেটে ওনারকে দিচ্ছে রেন্টটা। গল্পটা হলো এখানে। হ্যাঁ আমার একটা কোশ্চেন আছে, টিডিএস রেন্ট 10% টিডিএসটা কোন কোন ক্ষেত্রে কাটা হবে? 10% টিডিএসটা রেন্ট যদি 50,000 ক্রস করে যায়, রেন্ট যদি 10% টিডিএস এর একটা পুরো স্ল্যাব হয়, মানে রেট চার্ট হয়, ঠিক আছে। এবার ওই রেট চার্টগুলো কখনো কখনো ওইভাবে বলা যাবে না যে এই ক্ষেত্রে 10% বা কিছু, ওটা যখন ওই মানে প্রত্যেকবার যখন বাজেট প্রেস হয় বা কিছু হয়, ঠিক আছে, তখন টিডিএস এর রেট চার্টটা চেঞ্জ হয়। একবার একদম আপডেটেডটা দেখতে গেলে একদম নেটে আমাকে সার্চ করে দেখে নিতে হবে। টিডিএস রেট চার্ট বললে মানে এইগুলো প্রত্যেকটা ফাইন্যান্সিয়াল ইয়ারে চেঞ্জ হতেও পারে, নাও চেঞ্জ হতে পারে, ঠিক আছে। বলছি না যে চেঞ্জ হবেই, কিন্তু কিছু কিছু ক্ষেত্রে চেঞ্জ হতেও পারে, ঠিক আছে। তো সেক্ষেত্রে আমাকে একবার সব থেকে ভালো আমাকে পুরো টিডিএস এর যে একটা রেট চার্ট হয় সেটা আমাকে দেখে নিলেই ভালো হবে, ঠিক আছে। একদম, কারণ রেট চার্ট কখনো কখনো কেউ বলবে না আপনাকে যে রেট মুখস্থ করতে, কারণ রেট কিছু কিছু ক্ষেত্রে চেঞ্জেস হয়, সেকশন রেট এগুলো মুখস্থ করতে কেউ বলে না, এগুলো কি হয়, এগুলো চেঞ্জ হতে থাকে, সেকশন চেঞ্জ হবে না কিন্তু রেটটা চেঞ্জ হতে পারে। পূজা কি বলছিলে? স্যার তার মানে এখানে ওই 45,000 রেন্ট দেবে আর 5,000 অটোমেটিক না, থেকে অটোমেটিক কাটবে তো? না না অটোমেটিক বলে কিছু নেই। দেবজ্যোতির থেকে আমি বাড়ি ভাড়া নিয়েছি, ইনকামটা কার? না ইনকামটা কার? দেবজ্যোতি। একদম, ও কত টাকা পাচ্ছে? 45,000। 5,000 তুমি গিয়ে ব্যাংকে জমা দেবে দেবজ্যোতির নামে। আচ্ছা, 5,000 তুমি ব্যাংকে গিয়ে জমা দেবে দেবজ্যোতির নামে।
ক্লিয়ার? আচ্ছা আচ্ছা আমাকে তো 50,000 দিতে হচ্ছে, মানে হ্যাঁ, আপনাকে 50,000 দিতে হচ্ছে, কারণ আপনার সঙ্গে তো রসিদও তাই পাওয়া রশিদও 50,000-এরই দেবে, একদম রশিদ 50,000-এর দেবে। দেব, এখানে তো দেবজ্যোতিই দেবে জমাটা 5,000। ওটাই তো গল্পটা বললাম, দেবজ্যোতি দেবে না, দেব আমি। কার নামে দেব? দেবজ্যোতির নামে দেব। আচ্ছা দেব আমি, যে রেন্ট নিচ্ছে সে রেন্ট দেওয়ার সময় টিডিএসটা কেটে রেন্টটা পেমেন্ট করবে, আর যে টিডিএসটা কাটলো, যে অ্যামাউন্টটা টিডিএসটা কাটলো, সে ওনারের নামে টিডিএসটা জমা করবে। ক্লিয়ার? কারো কোনো কনফিউশন আছে? কারো কোনো কনফিউশন থাকলে বলো। না এবার আরেকবার বলছি, দেবজ্যোতি বাড়ি ভাড়া দিচ্ছে, ঠিক আছে? তুমি বাড়ি ভাড়া নিয়েছো ওর থেকে, কোনো কারণে বাড়িটা তুমি নিয়েছো ভাড়া, ঠিক আছে? তোমার সঙ্গে দেবজ্যোতির এগ্রিমেন্ট হয়ে যায় 50,000 পার মান্থ রেন্ট দিতে হবে, 50,000 পার মান্থ রেন্ট দিতে হবে। তুমি কত টাকা রেন্ট দিচ্ছ? তোমার পকেট থেকে কত টাকা রেন্ট যাচ্ছে? 50,000। ভেরি গুড, তোমার পকেট থেকে 50,000ই যাচ্ছে, তাহলে মাঝখানে আসছে কি 10% টিডিএস, যেটা তোমাকে দিতে হচ্ছে। কার নামে? দেবজ্যোতির নামে। ওকে, এবার তাহলে তুমি 50,000-এর সঙ্গে 10% মাইনাস করো, কত টাকা হয়? 45,000। 45,000। ওই 45,000 তুমি পেমেন্ট করো, কাকে পেমেন্ট করবে? দেবজ্যোতি। একদম, ভেরি গুড। কোনো কনফিউশন? না। তাহলে যে 5,000 টাকাটা যে তুমি কাটলে ওর থেকে, তুমি কি ওটা পকেটে ঢুকিয়ে দেবে? না না, ওটা ব্যাংকে গিয়ে জমা দিতে হবে কার নামে? দেবজ্যোতির নামে। ব্যাস, ক্লিয়ার? ক্লিয়ার ক্লিয়ার। ক্লিয়ার? কোনো কনফিউশন? কারো কোনো কনফিউশন? আচ্ছা, এইবার তো মানে এটা হলো ছোট বোম, মানে এতক্ষণ যেটা হলো ছোট বোম, এবার হবে বড় বোম, ঠিক আছে? এবার হবে বড় বোম, ট্যালি এন্ট্রি। সিচুয়েশনের উপর বেস করে ট্যালি এন্ট্রি হবে, সিচুয়েশনের ওপরে বেস করে ট্যালি এন্ট্রি হবে। স্নেহদীপ, সিচুয়েশন গুলো বলো প্রথম থেকে। আচ্ছা, এই যেটা বললেন দেবজ্যোতি আর রেন্টের ব্যাপার, একদম একদম, সিচুয়েশন গুলো বলো, ভালো করে ভেবে সিচুয়েশন বলবে। এই সিচুয়েশনটা যদি তুমি বুঝে যাও, বারবার বলছি, এই সিচুয়েশনটা যদি তুমি বুঝে যাও, আমি তোমাকে স্ট্যাম্প পেপারে লিখে দিচ্ছি, যত বছর তুমি মানে এই সমস্ত দিকে যাবে, মানে এই সমস্ত লাইনে থাকবে, তত বছর তুমি 1 মাইক্রোসেকেন্ডের জন্য হলো রজত সাহার নামটা করবে। আমি স্ট্যাম্প পেপারে লিখে দিচ্ছি। সিচুয়েশনটা বলো। ট্যালি এন্ট্রি সিচুয়েশন সবার গোলায়, তোমাদের গোলাবে না 100%। টিডিএস এর জার্নাল এন্ট্রি মানে তোমার ট্যালি এন্ট্রি কাউকে জিজ্ঞেস করো, সে 10 বার ভাববে, তারপরে তোমাকে অ্যান্সার দেবে। বাট আমি চাই তোমরা যাতে না ভেবে অ্যান্সার দাও। সিচুয়েশন বলো। সিচুয়েশন মানে হচ্ছে এখানে পুরো প্রথম থেকে বলো। প্রথম থেকে যদি আমি বলি, হুম হ্যাঁ, সেটা হচ্ছে যে ফার্স্ট হচ্ছে যে দেবজ্যোতি হাউসটা রেন্টের জন্য দিচ্ছে। হুম সেকেন্ড হচ্ছে আমি মানে যে হাউসটা রেন্ট মানে যে টেনেন্ট সে রেন্টের জন্য তার থেকে হাউসটা নিচ্ছে। দুটো সিচুয়েশন গেল আমার। একটু ভুল করলে, একটুখানি ভুল করলে, আমি একটু ঠিক করে দিই। প্রথম সিচুয়েশনটা ঠিক বললে, দেবজ্যোতি রেন্টের জন্য মানে যাই হোক ও বাড়িতে একটা বড় করে একটা বোর্ড টানিয়ে দিয়েছে, ঠিক আছে? এটা ফার্স্ট সিচুয়েশন। সেখানে আমার ওর কোনো রকম কোনো ঝামেলা নেই, কোনো ইন্টারেক্ট নেই। ওই সিচুয়েশনটা কোনো কিছু হচ্ছে না,
সেকেন্ড সিচুয়েশনটা হলো আমার কাজ। আমি সেটাকে নোটিস করলাম জিনিসটাকে, তার মানে আমি নোটিশ করে দেবজ্যোতির কাছে গেলাম, সেটা হচ্ছে সেকেন্ড সিচুয়েশন। সেকেন্ড সিচুয়েশন। তার মানে আমার আর দেবজ্যোতির একটা মিটিং হলো, রাইট রাইট? রাইট, কথাবার্তা হলো। একদম। যদি এগ্রিমেন্টে ফাইনা মানে আমি যদি রাজি হই তাহলেই কাজ হবে, রাজি না হলে তো কাজ হলোই না। তার মানে আমি ধরে নিচ্ছি মিটিং এ আমি রাজি হয়ে গেলাম, আমি এগ্রি হলাম, সমস্ত কথাবার্তা হয়ে গেল। রেন্ট 50,000 আমাকে দিতে হবে, পার মান্থ 10% TDS কাটবে, ঠিক আছে, মিটিং এ আমি এগ্রি হয়ে গেলাম। সিচুয়েশন নাম্বার 1, মিটিং এ আমি এগ্রি হলাম। সিচুয়েশন নাম্বার 1, এন্ট্রি কোথা থেকে হবে, কেন হবে, এন্ট্রি কি হবে, 3টে জিনিস আমাকে বলতে হবে তোমায়। বুঝে বলবে, বুঝে বলবে। আমি বলছি পারবে, সবাই পারবে, বুঝে বলবে। হ্যাঁ, মানে এন্ট্রিটা সবার প্রথমে বলো ট্যালিতে কোথা থেকে হবে। এই মিটিং এগ্রিটা যে আমি হলাম, এই এন্ট্রিটা কোথা থেকে করব ট্যালিতে। মিটিং এন্ট্রি যখন এগ্রি যখন করলাম, ট্যালিতে গিয়ে জার্নালে গিয়ে এন্ট্রি করব। একদম, ভেরি গুড। কেন জার্নাল থেকে এন্ট্রি করব? কারণ এখন কোনো কিছু হয়নি, সিচুয়েশন কিছু হয়নি, আমি বাড়ি নেইও নি, বাড়ি ভাড়া দেইও নি। এখানে আমার একদম ঠিক বলেছো, এগ্রিমেন্টটায় আমি এগ্রি হয়েছি, মানে মিটিংয়ে আমি এগ্রি হয়েছি, আমি বাড়ি ভাড়া নিতে এগ্রি হয়েছি। এখানে কিন্তু সিচুয়েশনে কিচ্ছু হয়নি, জাস্ট এগ্রি হয়েছি আমি। তাহলে কিচ্ছু হয়নি, পারচেস হয়নি, সেলও হয়নি, পেমেন্ট হয়নি, রিসিপ্ট হয়নি, জাস্ট এগ্রি হয়েছি। ওয়ান কাইন্ড অফ নন ক্যাশ ট্রানজাকশন, ওয়ান কাইন্ড অফ ট্রানজাকশনটা হচ্ছে গল্প। এগ্রিমেন্টটা তো তোমার আমি এগ্রি হয়ে গেছি, আমি রাজি হয়ে গেছি, তার মানে তো দেবজ্যোতির সঙ্গে আমার ট্রানজাকশনটা তো হলো, কিন্তু সেটা নন ক্যাশ। দ্যাটস ওয়াই এটা কোথা থেকে হবে, জার্নাল থেকে। মিটিং করতে গেছি, আমি মিটিং করতে গেছি, আমি এগ্রিমেন্টে রাজি হয়েছি, ওর যা যা সিচুয়েশন ছিল, ওর যা যা কন্ডিশন ছিল, আমি সেই জন্য এন্ট্রি করছি জার্নাল থেকে। এন্ট্রি কি হবে, ডেবিট ক্রেডিট এন্ট্রি বলো ভেবে চিনতে। এক্ষেত্রে আমি ডেবিট হব। ভালো করে ভাবো কিন্তু। আমি এখানে গিয়ে তার সাথে আমি এগ্রিমেন্ট করছি। কিসের জন্য এগ্রিমেন্ট করছি? হাউসের রেন্টের জন্য। তাহলে ডেবিট কি হবে? আচ্ছা, এক সেকেন্ড। এক মিনিট জয়দেববাবু বলুন, আমাকে পুরোটা ক্লিয়ার করবো আমি, আমি এক মানে মাইক্রো সেকেন্ড জিনিসটা ছাড়বো না। জয়দেববাবু বলুন, কি বললেন? ওনার ডেবিট হবে না, রেন্ট অ্যাকাউন্ট ডেবিট হবে। হোয়াই? কারণ রেন্ট নমিনাল অ্যাকাউন্ট, রেন্ট আমার এক্সপেন্স হচ্ছে। ক্লিয়ার? রেন্ট নমিনাল অ্যাকাউন্ট, রেন্ট আমার এক্সপেন্স হচ্ছে, আমি আমার দিক থেকে বলছি, রেন্ট আমার এক্সপেন্স হচ্ছে, সেই জন্য রেন্ট অ্যাকাউন্ট ডেবিট। কত টাকা? 50,000। তারপরে বলো। রেন্ট অ্যাকাউন্ট ডেবিট 50,000, একদম দেবজ্যোতি অ্যাকাউন্ট, রাইট। স্টপ। টু দেবজ্যোতি কেন হলো? দেবজ্যোতিকে কেন ক্রেডিট করলাম, কে বলবে? তুমি বলো, রিজন কি? আমি বলবো? হ্যাঁ, দেবজ্যোতিকে ক্রেডিট করছি, রিজন কি? না, এই যে ভুলটা হলো, ইনকাম করছে না কিন্তু। দেবজ্যোতি পার্সোনাল অ্যাকাউন্ট, দেবজ্যোতি পার্সোনাল অ্যাকাউন্ট, গিভার ইনকাম করছে না, গিভার বাড়ি ভাড়াটা দিচ্ছে, ওর থেকে আমি ঘরটা কেড়ে নিচ্ছি, মানে রেন্টে নিচ্ছি, গিভার। দ্যাটস ওয়াই টু দেবজ্যোতি। ক্লিয়ার? কত টাকা? একদম, ভেরি গুড, 45,000। বাকিটা
টু টিডিএস। টিডিএস ক্রেডিট কেন? কারণ টিডিএস লায়াবিলিটি হচ্ছে, গভর্নমেন্টকে আমাকে দিয়ে দিতে হচ্ছে। সিঙ্গেল কনফিউশন যদি কারো থাকে জিজ্ঞেস করো, বারবার বলছি। এটা হলো কোথা থেকে হলো? জার্নাল থেকে। এই যে বলে দিচ্ছি। হ্যাঁ, একবার কেন, 100 বার বলবো। জার্নাল থেকে হলো। আচ্ছা মৌমিতা আমাকে বলো, জার্নাল থেকে কেন হলো বুঝতে পেরেছো? হ্যাঁ, যেহেতু এটা এখনো মানে কাজটা যেহেতু মানে কথা হয়েছে, একদম কথা হয়েছে, জাস্ট এগ্রিমেন্ট হয়েছে, মানে কথাবার্তা বলেছে। ডিউ এন্ট্রি, একদম রাইট, ডিউ এন্ট্রি। এটা কে করছে? এন্ট্রিটা কে করছে? তুমি করছো। কে করছে? আমি অ্যাকাউন্টসে বলেছি তো সবসময় নিজের নিজের দিক থেকে ভাববে। তুমি করছো, তুমি রেন্ট নিচ্ছ, তাহলে রেন্ট কি অ্যাকাউন্ট? নমিনাল অ্যাকাউন্ট। নমিনাল অ্যাকাউন্ট। তুমি রেন্ট নিলে রেন্টটা তোমার কাছে ইনকাম না এক্সপেন্স? আমি এটা আমার কাছে এক্সপেন্স। এক্সপেন্স। তাহলে অ্যাজ পার গভর্নমেন্ট রুলস, অ্যাজ পার তোমার গোল্ডেন রুল, নমিনাল অ্যাকাউন্টে এক্সপেন্স হলে কি হয়? ডেবিট হয়। সেই জন্য আমি কি করেছি? রেন্টকে ডেবিট করেছি, রাইট? কোনো কনফিউশন? ক্লিয়ার? রেন্ট নিলেও দেয়া হবে, দেয়া তো সেটা তো হ্যাঁ বলো। রেন্ট দেয়া হবে বলতে না না, রেন্ট দেওয়া হবে কেন? তুমি মানে আমি তো আমার দিক থেকে এন্ট্রি করছি, মানে আপনি রেন্ট দিচ্ছেন। হ্যাঁ রেন্ট দিচ্ছি, তাহলে আমার কাছে কি? হ্যাঁ তাহলে আমি তো আমার এন্ট্রি করছি, আমি তো তোমারটা ভাববো না, আমি তো আমারটা ভাববো। আচ্ছা তাহলে ব্যাপারটা হচ্ছে এরকম যে রেন্ট যেহেতু আমি আমার দিক থেকে যদি দেখি, রেন্টটা আমি যেহেতু পে করছি, ঠিক আছে, মানে আমার রেন্ট এক্সপেন্সে যাচ্ছে বলে রেন্ট ডেবিটে গেল একদম। এবং আমি পুরোপুরি পে করছি 50,000 অ্যাজ পার মানে এগ্রিমেন্ট। অ্যাজ পার এগ্রিমেন্ট। ঠিক আছে। সেকেন্ড হচ্ছে দেবজ্যোতি যেহেতু হাউস ওনার, সে আমাকে দিচ্ছে তো অ্যাজ এ গিফট পার্সোনাল অ্যাকাউন্ট গিভার হিসেবে মানে 45,000 ক্রেডিট হবে গেল। একদম। আর টিডিএস যেহেতু বেসিক্যালি আমি পে করলেও ওটা লায়াবিলিটি যাচ্ছে, হ্যাঁ সেই জন্য ওটা ক্রেডিটে যাচ্ছে। ওটা যদি আমার ডিরেক্টলি লায়াবিলিটি হতো তাহলে হয়তো ব্যাপারটা এরকম হতো যে 45 আর ওইদিকে 50,000 থাকতো। কিন্তু যেহেতু সেটা নেই সেই জন্য টিডিএসটাকে ক্রেডিটে বসানো। টিডিএস হ্যাঁ একদম, টিডিএস লায়াবিলিটি মানে আই হ্যাভ টু পে। না যদি এবার আমার লায়াবিলিটি হতো, ঠিক আছে, মানে মানে রেন্ট এক্সপেন্স সেটাও তো আমার লায়াবিলিটি না, কিন্তু টিডিএসটা তো আর আমার লায়াবিলিটি না, ওটা বেসিক্যালি দেবজ্যোতির লায়াবিলিটি। একদম, ওই জন্য ওটাকে ওখানে ক্রেডিট হচ্ছে। মৌমিতা কনফিউশন কেটেছে? হ্যাঁ বুঝতে পেরেছি। রাইট। সেকেন্ড সিচুয়েশন কি হবে? কেউ কিছু বললো? বলো বলো কোনটা? নমিনাল। নমিনাল টিডিএসটা তো বললে তো, টিডিএসটা নমিনাল। কার কনফিউশন আছে? সেকেন্ড কি হবে? হ্যাঁ বলো। টিডিএস যেটা আছে ওটা ক্রেডিট কি সবসময় হবে নাকি? টিডিএস যদি আমি ভাড়াটা পাই এক্ষেত্রে তুমি ভাড়াটা পাও? হ্যাঁ মানে আপনি বলেন যে ভাড়া দিচ্ছি, রেন্ট দিলাম, আমি বাড়ি ভাড়া দিলাম, আমি ভাড়া পাচ্ছি, এই ক্ষেত্রে টিডিএসটা কি হবে? দেবজ্যোতির ক্ষেত্রে আমি ঘর ভাড়া দিচ্ছি, ওই তো ক্রেডিট হবে, ক্রেডিট হবে। টিডিএস তো কখনো ইনকাম হতে পারে না, টিডিএস তো লায়াবিলিটি, মানে গভর্নমেন্টকে দিতে হচ্ছে। সব সময় না, সিচুয়েশনের উপর ডিপেন্ড করছে। আমি আসছি, তোমার 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 জিনিসটা আমি ক্লিয়ার করছি, আমি একটুখানি টাইম দাও, আমি ক্লিয়ার করে দিচ্ছি। আরো দুটো এন্ট্রি আছে, তারপরে তোমার যে কনফিউশনটা আছে ওটা ক্লিয়ার হয়ে যাবে।
টেনেন্টের রেসপেক্টে তো বলা হলো, হাউস ওনারের রেসপেক্টে এন্ট্রিটা কি হবে এটাই। হাউস ওনারের রেসপেক্টে যদি এন্ট্রি হয়, হাউস ওনার মানে যে ওনার, সে এন্ট্রি কি করবে? সে কি সে কি এন্ট্রি করবে? সে তোমার এন্ট্রি করবে তার রেন্ট, সে রেন্ট পাচ্ছে, তাহলে রেন্ট ক্রেডিট রেন্টটাকে ক্রেডিটে করবে, খুব স্বাভাবিক, রেন্টটা ক্রেডিট করবে, ঠিক আছে। এবার প্রশ্ন হলো কত টাকা রেন্ট ক্রেডিট করবে? রেন্ট অ্যাকাউন্ট ডেবিট টু ব্যাংক করবে তো, রেন্ট অ্যাকাউন্ট সরি রেন্ট অ্যাকাউন্টকে ক্রেডিট করবে, তার মানে ব্যাংক অ্যাকাউন্ট ডেবিট টু রেন্ট করবে ওয়ান কাইন্ড অফ, বা ক্যাশ অ্যাকাউন্ট ডেবিট টু রেন্ট করবে। তো সেক্ষেত্রে ও এন্ট্রি করবে ব্যাংক অ্যাকাউন্ট ডেবিট ৪৫,০০০ টাকা, টিডিএস অ্যাকাউন্ট ডেবিট ৫,০০০ টাকা, টু রেন্ট 50,000। না, ক্ষেত্রে যদি আমি বলি যে কেউ একজন দেবজ্যোতিকে টাকাটা দিচ্ছে, তো এবার সে তো তার নামে ওটাকে ডেবিট করতে পারে না? হ্যাঁ, তার নামেও করতে পারে, মানে ব্যাংক অ্যাকাউন্ট, কারণ ব্যাংক অ্যাকাউন্ট যখন ব্যাপারটা আসবে, ব্যাংক অ্যাকাউন্টে নিজস্ব, আমার মনে হয় যে যদি আজকে যদি আমার যে স্নোদীপ অ্যাকাউন্ট ডেবিট বা আপনার নাম যে কোনো একটা অ্যাকাউন্ট, মানে পার্সোনাল অ্যাকাউন্ট ডেবিট করেও ডেবিট, টিডিএস অ্যাকাউন্ট ডেবিট টু দেবজ্যোতি, মানে টু রেন্ট অ্যাকাউন্ট। না 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 না, হবে না, হবে না, টাকা তো পেয়ে গেল, টাকা তো পেয়ে গেল, টাকাটা তো দেখাতেই হবে, ওখানে তো ওই লোকটাকে ও না ডেবিট করতে পারবে না কখনোই, তাহলে তো ক্যাশ আর ব্যাংকও মেলাতে পারবে না, তাই না? মানে ধরো আমার কাছে একটা ক্যাশ এলো, তাহলে তো আমাকে ক্যাশ অ্যাকাউন্ট ডেবিট করতে হবে বা ব্যাংক অ্যাকাউন্টকে ডেবিট করতে হবে, বুঝতে পেরেছো? তার মানে ব্যাংক বা ক্যাশ অ্যাকাউন্ট ডেবিট, মানে যে ফর্মে পাবে সেই অ্যাকাউন্টে ডেবিট করে আপনার বাকিটা আপনার, মানে যেখানে রেন্ট যেহেতু রিসিভ হয়েছে তো রেন্টকে ক্রেডিট করে দিতে হবে। একদম একদম একদম। আর টিডিএস কে আপনার মানে এটা তাহলে ডেবিটে চলে যাবে তখন। হ্যাঁ, টিডিএসটাকে ডেবিটে দেখাতে হবে। ওকে, সেক্ষেত্রে টিডিএসটা কি হিসাবে ডেবিট দেখাবে? ওর রেসপেক্টে কিভাবে ডেবিট দেখাবে? কারণ ওর ক্ষেত্রে সেটা তখন লায়াবিলিটি না, টিডিএসটা এক্সপেন্স হিসাবে দেখাতে হবে। ওকে, একদম, সেই জন্য ডেবিট হচ্ছে। আচ্ছা, কারো কোনো কনফিউশন আছে এখানে? এখনো দুটো এন্ট্রি বাকি আছে কিন্তু। এটা এগ্রিমেন্ট হলো, এন্ট্রি করলাম, সেকেন্ড সিচুয়েশন কি হবে? এবার মানে এগ্রিমেন্ট হওয়ার পরে সেকেন্ড সিচুয়েশন হয় যে মানে এগ্রিমেন্ট হয়ে গেল, এবার এক্সিকিউশন, মানে তাকে রেন্টের পেমেন্টটা করতে হবে। একদম, এক্স্যাক্টলি, এটাই শুনতে চাইছিলাম। কাকে পেমেন্ট করতে হবে, কত টাকা পেমেন্ট করতে হবে? পেমেন্টটা দেবজ্যোতিকে করতে হবে 45,000। এন্ট্রি বলো কোথা থেকে হবে ট্যালিতে? এটা যেহেতু পেমেন্ট, মানে আপনার তাহলে পেমেন্ট সেকশন থেকে হবে। একদম, এন্ট্রি বলো। আচ্ছা, এই ক্ষেত্রে এন্ট্রিটা হবে যেহেতু দেবজ্যোতিকে পেমেন্টটা করবে, ঠিক আছে, তো এখানে বলো বলো, পারবে পারবে, বলো। রেন্ট অ্যাকাউন্টই ডেবিট হবে, ক্যাশ বা ব্যাংক অ্যাকাউন্ট। তুমি তোমার রেসপেক্টে ভাবো না। আচ্ছা, এক সেকেন্ড জাস্ট ভাবতে দিন। পেমেন্ট করছি আমি দেবজ্যোতিকে, তাহলে পেড টু দেবজ্যোতি, এন্ট্রি কি হবে? পেড টু দেবজ্যোতি তো। আচ্ছা, তাহলে দেবজ্যোতি অ্যাকাউন্ট ডেবিট টু, হ্যাঁ 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 হ্যাঁ, দেবজ্যোতি পার্সোনাল অ্যাকাউন্ট, দেবজ্যোতি পার্সোনাল অ্যাকাউন্ট। তুমি যখন দেবজ্যোতিকে পেমেন্ট করছো, দেবজ্যোতি রিসিভার, দেবজ্যোতি অ্যাকাউন্ট ডেবিট। আচ্ছা, দেবজ্যোতি অ্যাকাউন্ট ডেবিট টু ক্যাশ, ক্যাশ বা ব্যাংক যাই হোক না কেন। কত টাকা? দেবজ্যোতি অ্যাকাউন্ট ডেবিট হবে এখানে 45,000। একদম, কোনো কনফিউশনই নেই এখানে, ওকে আমাকে 45,000 টাকাই দিতে হচ্ছে। টু ক্যাশ বা ব্যাংক, যেটা আর কি টু ক্যাশ বা ব্যাংক, 45,000। বাকি কি থাকলো? বাকি টিডিএস এর এন্ট্রিটা রইল। কি হবে তখন? ওটা হবে যে আপনার ওই টিডিএস অ্যাকাউন্টকে, তো তখন না,
হ্যাঁ হ্যাঁ বলছিলি, ঠিক বলো বলো। টিডিএস অ্যাকাউন্ট ডেবিট, একদম, টু ক্যাশ বা ব্যাংক 5,000 দুটোই। ব্যাস হয়ে গেল। কারো যদি সিঙ্গেল কনফিউশন থাকে এখনই বলো, গোলাবে কিন্তু, বারবার বলছি। চলো ওকে চলছে। এই তিনটা আরেকবার বলুন। একবার বলি, এন্ট্রিটা ট্যালিতে হচ্ছে, এন্ট্রিটা ট্যালিতে হচ্ছে। তাহলে দেখো, এন্ট্রিটা যখন ট্যালি হতে হচ্ছে সিচুয়েশনের ওপর ডিপেন্ড করেই আমি এন্ট্রি করব, ঠিক আছে পূজা? সিচুয়েশনের ওপর ডিপেন্ড করেই এন্ট্রি করব। তাহলে প্রথম সিচুয়েশনটা হলো আমার সঙ্গে দেবজ্যোতির একটা মিটিং হলো, একটা মিটিং যে আপনি ভাড়াটা দিচ্ছেন, আমি ভাড়াটা এগ্রি আছি, আমি নিতে চাই। তো তখন বললো ঠিক আছে 50,000 রেন্ট আর 10% টিডিএস কাটতে হবে, এই যা। তাহলে ওটা তো কোনো পেমেন্ট না, কোনো রিসিভ না, কোনো পারচেস না, কোনো সেল না, জাস্ট এগ্রিমেন্ট। সেই জন্য আমাকে নন ক্যাশ ট্রানজাকশন, ওখানে কোনো ক্যাশ ফ্যাশ হচ্ছে না, কিন্তু ট্রানজাকশন হচ্ছে, ডিউ এন্ট্রি হচ্ছে। সেই জন্য ট্যালিতে জার্নাল থেকে এন্ট্রি করলাম। এন্ট্রি কি করলাম? কে করছে? আমি করছি। আমি করছি এন্ট্রিটা, কে করছে? আমি করছি। আমার রেসপেক্টে সবসময় ভাববো। রেন্টটা আমি নিচ্ছি ওর থেকে, সেই জন্য রেন্ট আমার কাছে এক্সপেন্স, রেন্ট আমার কাছে এক্সপেন্স। নমিনাল অ্যাকাউন্ট এক্সপেন্স, সেই জন্য রেন্টটাকে ডেবিট করেছি 50,000 টাকা। টু দেবজ্যোতি, কেন টু দেবজ্যোতি হলো? দেবজ্যোতি হলো তোমার পার্সোনাল অ্যাকাউন্ট, ও গিভার। গিভার কেন? কারণ ও বাড়িটা আমাকে দিয়েছে, দ্যাটস ওয়াই ও গিভার। 45,000 টাকা পাবে, ও তো পুরো টাকাটা পাবে না, ও 45,000 টাকা পাবে, সেই জন্য 45,000 টাকা ক্রেডিট। বাকি 5,000 টাকা ওর টিডিএসটা লায়াবিলিটি, সেই জন্য 5,000 টাকা টু টিডিএস বলে 5,000 টাকা এন্ট্রি হয়েছে। এই হলো ফার্স্ট সিচুয়েশন। পূজা ক্লিয়ার? এখনো কনফিউশন থাকলে বল। হ্যাঁ স্যার, এটা ক্লিয়ার। ক্লিয়ার তো? থ্রিটা একবার বলুন। দাঁড়াও, পরে আসছি। ফার্স্ট সিচুয়েশনে কার কার ক্লিয়ার হয়নি? অনিকেত, জার্নাল এন্ট্রিজ ক্লিয়ার? দেবজ্যোতি, জিৎ, মৌমিতা, পূজা, জয়দেব বাবু, রোহিণী, অর্পিতা। সেকেন্ডটা পূজা, সেকেন্ড সিচুয়েশন, বাড়ি ভাড়া তো তোমাকে পেমেন্ট করতে হবে, এগ্রিমেন্ট তো বাবা করে নিলে, কথাবার্তা তো বলে নিয়েছো, বাড়ি ভাড়া তো এবার তোমায় দিতে হবে। সেকেন্ড এন্ট্রি পেমেন্ট, তুমি বাড়ি ভাড়া দিচ্ছ, কাকে দিচ্ছ? দেবজ্যোতিকে দিচ্ছ। তাহলে দেবজ্যোতিকে যদি তুমি বাড়ি ভাড়া দাও, ক্যাশ বা ব্যাংক তোমার অ্যাকাউন্ট থেকে বেরোবে, ক্যাশ বা ব্যাংক গোজ আউট হচ্ছে, সেই জন্য ওটা ক্রেডিট। আর দেবজ্যোতি পার্সোনাল অ্যাকাউন্ট ও রিসিভার, সেই জন্য ডেবিট। তাহলে দেবজ্যোতি অ্যাকাউন্ট ডেবিট 45,000 টাকা, কারণ তুমি ওকে 50,000 টাকা পুরো দেবে না। ক্যাশ বা ব্যাংক, পেমেন্ট এন্ট্রি হচ্ছে দেবজ্যোতিকে 45,000 টাকা ক্যাশ বা ব্যাংকের থ্রু দিয়ে। বলো, কোনো প্রশ্ন? কোনো কোশ্চেন? পূজা ক্লিয়ার? হ্যাঁ স্যার, হ্যাঁ স্যার। থার্ড এন্ট্রিটা কি হবে? থার্ড এন্ট্রিটা টিডিএস, ওই যে 5,000 টাকার, ও তো আমি বাড়ি নিয়ে যেতে পারবো না, আমি তো বিরিয়ানিও খেতে পারবো না। তাহলে আমাকে কি করতে হবে? টিডিএসটা ব্যাংকে গিয়ে পেমেন্ট করতে হবে। টিডিএস নমিনাল অ্যাকাউন্ট আমার ক্ষেত্রে এক্সপেন্স হচ্ছে, তাহলে টিডিএস অ্যাকাউন্ট ডেবিট টু ব্যাংক। থার্ড এন্ট্রি হলো টিডিএস অ্যাকাউন্ট, ওটা তো আমি তো ব্যাংকে গিয়ে ডিপোজিট করে দেবো। হ্যাঁ, সেক্ষেত্রে ওটা এন্ট্রিটা কোথা থেকে হবে? পেমেন্ট না কন্ট্রাক্ট? পেমেন্ট। পেমেন্ট, কোনটা কেন? পেমেন্ট। তুমি তো ক্যাশ ডিপোজিট করছো না ব্যাংকে। ইলেকট্রিসিটি বিল পেমেন্ট করো তো, ইলেকট্রিসিটি বিল ব্যাংকে গিয়ে ধরো পেমেন্ট করলে, ইলেকট্রিসিটি বিল ব্যাংকে গিয়ে ধরো পেমেন্ট করলে, তাহলে ওটা তো ওয়ান কাইন্ড অফ পেমেন্ট, ওটা তো ডিপোজিট নয়, তাই না? রাইট?
কন্ট্রা হবে তখনই যদি ব্যাংক থেকে টাকা তোলো, টাকা ব্যাংকে জমা দাও, আর ব্যাংক টু ব্যাংক ট্রান্সফার করো। এই তিনটে সিচুয়েশনে কন্ট্রা এন্ট্রি হবে। যদি তুমি টাকা ব্যাংকে জমা দাও, ব্যাংক থেকে টাকা তোলো, আর একটা ব্যাংক থেকে আরেকটা ব্যাংকে টাকা ট্রান্সফার করো, এই তিনটে সিচুয়েশনে তোমার কন্ট্রা এন্ট্রি হবে, আদারওয়াইজ কন্ট্রা হবে না। আচ্ছা, এখানে তো আমি ব্যাংকে তো টাকা জমা করলাম। তোমার অ্যাকাউন্টে জমা করেছো কি? ও আচ্ছা, নিজের অ্যাকাউন্ট। একদম একদম, ভেরি গুড, ওই জন্য পেমেন্ট। বলো, কনফিউশন আছে কোনো? কার কনফিউশন আছে? রোহিণী কিছু বলছিলে? ঠিক আছে স্যার। সবার ক্লিয়ার? সবার ক্লিয়ার? আমি ট্যালি যাব? ট্যালি ঢুকবো? হ্যাঁ স্যার। ঢুকলাম। সেম সিচুয়েশনটাই দেখাই। F11 প্রেস করব। F11 প্রেস করে এই যে অপশনটা আছে ইনেবল টিডিএস, এটাকে ইয়েস করো। ইনেবল টিডিএস, এটাকে ইয়েস করো। F11 প্রেস করে ইনেবল টিডিএস, ট্যাক্সেশনের কাছে ইনেবল টিডিএস, এটাকে ইয়েস করো। এটাই 10 নাম্বারটা দিতে হয়। 10 নাম্বার হলো ট্যাক্স অ্যাসেসমেন্ট নাম্বার। 10 নাম্বার কোম্পানির থাকে, আমি এখানে একটা দিচ্ছি আলাদা করে। 10 নাম্বারের ফরম্যাট হয় 4টে অ্যালফাবেট, 5টা নিউমেরিক, লাস্টেরটা অ্যালফাবেট। এটা হলো 10 এর ফরম্যাট। 4টে অ্যালফাবেট, 5টা নিউমেরিক, লাস্টেরটা অ্যালফাবেট। স্যার, এই যে ডায়লগ বক্সটা আসলো, এটা ইনেবল ট্যাক্স, ওই টিডিএসটা ইয়েস করার পরই এটা এসছে। ইউজ করলাম, তারপরে তো আসছে না। তাহলে কি এন্টার করে বেরোতে হবে? হ্যাঁ, ঠিক আছে। বলো, কোনো কনফিউশন আছে? আচ্ছা, এক্ষেত্রে এই 3টে লেজার আমি তৈরি করি, এই এন্ট্রিটাই করছি, দেবজ্যোতির এন্ট্রিটাই করছি, ঠিক আছে? এক্ষেত্রে 3টে লেজার আমি তৈরি করছি, ঠিক আছে? 3টে লেজারে একটা তৈরি করব হলো, লেজারগুলো কি কি তৈরি করব দেখো, একটা হলো রেন্ট, একটা হলো দেবজ্যোতি, একটা হলো টিডিএস। 3টে লেজার হবে, একটা রেন্ট, একটা টিডিএস, একটা দেবজ্যোতি, 3টে লেজার হবে। তাহলে চলো তৈরি করো। ক্রিয়েট থেকে লেজার। প্রথম নামটা দাও রেন্ট, এই টিডিএস করো, প্রথম নামটা দাও টিডিএস। টিডিএস এর আন্ডার হবে ডিউটিস অ্যান্ড ট্যাক্সেস। টিডিএস যেহেতু ট্যাক্সেশনের ব্যাপার, টিডিএস এর আন্ডার হবে ডিউটিস অ্যান্ড ট্যাক্সেস। টিডিএস এর আন্ডার হবে ডিউটিস অ্যান্ড ট্যাক্সেস। এটা নেব টিডিএস। এটা এইগুলো একটু ভালো করে দেখে নাও। টিডিএস এর আন্ডার নেব ডিউটিস অ্যান্ড ট্যাক্সেস। টাইপ অফ ডিউটি টিডিএস। নেচার অফ পেমেন্ট কি নিয়েছিল, টিডিএসটা কেন দিচ্ছে, রেন্টের জন্য। আচ্ছা, এটা না আমি একটুখানি মেনশন করে রাখি, টিডিএস ব্র্যাকেটে রেন্ট দিয়ে রাখি, রেন্ট, কারণ এরপরে যদি অন্য কিছু টিডিএস হয় গুলিয়ে যাবে। নেচার অফ পেমেন্ট এখানে তৈরি করো, ক্রিয়েট রেন্ট। সেকশনটা 194I, মুখস্থ করার দরকার নেই। সেকশন 194I, যখন যে সিচুয়েশনটা আসবে ওটা তোমরা একটু নেটে সার্চ করে নেবে। পেমেন্ট কোড সেম 194I, রেমিটেন্স কোড সেম 194I। এটা সেকশন, এটা মুখস্থ রাখার দরকার নেই, এটা জাস্ট সার্চ করে নেবে, ঠিক আছে? রেট অফ ইন্ডিভিজুয়াল 10%। আচ্ছা, এখানে একটা গল্প বলে দিই। টিডিএস যদি কারো প্যান কার্ড নাম্বার না থাকে সেক্ষেত্রে 20% টিডিএস কাটবে। 20% টিডিএস কাটবে। যদি কারো প্যান কার্ড নাম্বার না থাকে তাহলে কিন্তু টিডিএস কাটবে 20%। থ্রিশোল্ড লিমিট রাখছি না।
টিডিএস তৈরি করলাম, এবার তৈরি করি রেন্ট। রেন্ট মানে আছে, রেন্ট আছে, এটার একটা বিল্ডিং রেন্ট দিদি, বিল্ডিং রেন্ট, বিল্ডিং রেন্ট আন্ডার ইনডাইরেক্ট এক্সপেন্সেস। আন্ডার হলো ইনডাইরেক্ট এক্সপেন্সেস। টিডিএস অ্যাপ্লিকেবল, অ্যাপ্লিকেবল, টিডিএস অ্যাপ্লিকেবল, অ্যাপ্লিকেবল। নেচার অফ পেমেন্ট রেন্ট, যেটা আমি একটু আগে তৈরি করলাম ওটাই নেব, নেচার অফ পেমেন্ট রেন্ট। আরেকবার দেখাই, বিল্ডিং রেন্ট আন্ডার ইনডাইরেক্ট এক্সপেন্সেস, নেচার অফ পেমেন্ট রেন্ট, আর টিডিএস অ্যাপ্লিকেবলটা অ্যাপ্লিকেবল। আরেকটা হবে তোমার দেবজ্যোতি। আন্ডার সান্ডি ক্রেডিটর্স মেনটেন বিল ইয়েস থাকবে, টিডিএস ডিডাক্টেবল ইয়েস থাকবে। আচ্ছা এখানে না ডিডাক্টিভ টাইপটা নিতে হয়, কোম্পানি হলে কোম্পানি নেবে, কিন্তু ও তো কোম্পানি না, ও ইন্ডিভিজুয়াল, সেই জন্য এখানে নেবে ইন্ডিভিজুয়াল। ইন্ডিভিজুয়াল, এই বাকিগুলো পরে আসবো, এখন আমি আসছি না, আজকে তাড়াহুড়ো আছে, কারণ নাহলে এটা শেষ হবে না। এই টিডিএস এর আরেকটা পার্ট হবে নেক্সট দিন, টিডিএস এর আরেকটা পার্ট হবে নেক্সট দিন, সেদিন এই পুরো ডিটেলস গুলো বলে দেবো। আমি এখানে ইন্ডিভিজুয়াল নিচ্ছি, ইন্ডিভিজুয়াল, যেহেতু সে একজন ইন্ডিভিজুয়াল সেই জন্য আমি ইন্ডিভিজুয়াল নিচ্ছি। ডিডাক্টেড টিডিএস ইন সেম ভাউচার, ইয়েস। অবশ্যই এখানে প্যান কার্ড নাম্বার দিতে হবে, না হলে কিন্তু হবে না। এতদিন পর্যন্ত প্যান কার্ড নাম্বার লাগেনি আমার, কিন্তু টিডিএস এর ক্ষেত্রে যে তোমার ক্রেডিটর্স থাকবে তার কিন্তু প্যান কার্ড নাম্বার এখানে দিতে হবে। আমি দিচ্ছি, প্যান কার্ডের ফরম্যাট হয় 5টা অ্যালফাবেট, 4টে নিউমেরিক, লাস্টেরটা অ্যালফাবেট। লেজার বানানো কমপ্লিট, এবার আমি এন্ট্রি করব। ভাউচার প্রথম এন্ট্রি হলো কোথা থেকে হবে, প্রথম এন্ট্রি কোথা থেকে হবে, ফার্স্ট সিচুয়েশনের এন্ট্রি জার্নাল F7। ভালো করে বোঝো, ঠিক আছে? অসুবিধা হলে কিন্তু বলবে আমাকে, হ্যাঁ। ডেবিট হলো বিল্ডিং রেন্ট, কত টাকা, 50,000। 50,000 কস্ট ক্যাটাগরি এখানে দরকার নেই। ক্রেডিট হলো দেবজ্যোতি। দেখো আমি কিন্তু কিচ্ছু করিনি, অটোমেটিক্যালি কেটে নিয়েছে, দেখো আমি কিছু করিনি, কিন্তু টিডিএসটা অটোমেটিক্যালি কেটেই নেবে। আর যদি যদি অটোমেটিক্যালি না কাটে তাহলে তোমাকে আবার এতক্ষণ পর্যন্ত যেগুলো করেছি রিভেরিফিকেশন করতে হবে। তার মানে কোথাও না কোথাও তুমি একটা কিছু গলত করেছো, কিছু একটা ভুল করেছো, যার জন্য টিডিএসটা অটোমেটিক্যালি কাটেনি। অটোমেটিক্যালি না কাটলে কিন্তু টিডিএস ট্যালি দিয়ে পেমেন্ট করতে পারবে না। যখন প্র্যাকটিক্যাল কোথাও কাজ করবে কোনো অফিসে বা কোথাও, এটা ধরো তুমি যদি তুমি ম্যানুয়ালি 45,000 বসালে, ম্যানুয়ালি টিডিএস করলে, তাহলে কিন্তু জীবনেও ট্যালি দিয়ে পেমেন্ট হবে না টিডিএস। তখন কিন্তু তুমি মানে তোমার প্রবলেম হবে, তুমি যে অফিসে কাজ করবে। অটোমেটিক্যালি টিডিএস কিন্তু কাটবে এন্ট্রি করতে গেলে। হ্যাঁ, 20% টিডিএস কাটিয়ে নেবে। এই যে এখানে 10% কাটলো তো, হ্যাঁ একবার দেখবে, দেখে নাও। এটা থাক, এটা যেমন আছে থাক। আমি মৌমিতা নামে একটা লেজার তৈরি করছি। সান্ডি ক্রেডিটর্স টিডিএস ডিডাক্টেবল, ইয়েস। এটাকে তোমার ইন্ডিভিজুয়াল রেসিডেন্ট, ইয়েস। প্যান নাম্বার আমি দিলাম না, ওকে। এবার দেখো ভাউচার, বিল্ডিং রেন্ট,
50,000 এটাকে দিলাম আমি মৌমিতা। এই দেখো 20% কেটে নিয়েছে, দেখতে পেয়েছো? হ্যাঁ স্যার। ক্লিয়ার? হুম। অটোমেটিক্যালি কেটে নিয়েছে। আর আমি যদি তার মানে প্যান, হ্যালো, হ্যাঁ বলো। তার মানে প্যান নাম্বারটার উপরে ডিপেন্ড করছে, প্যান নাম্বারটা সব। হ্যাঁ অবশ্যই অবশ্যই অবশ্যই, প্যান কার্ড নাম্বার না থাকলে 20% টিডিএস কেটে নেবে, কিন্তু আমি যদি এখানে দেবজ্যোতিকে দিই ওকে কিন্তু 5-10% টিডিএস কাটবে। ও এটাও তোমার গুলি মানে আর হবে না, এটাকে পুরো বেরোতে হবে, নালে হবে না, বেরিয়ে করতে হবে, কারণ ওটা ও ধরে নিয়েছে তো, ওটাই থেকে যাবে। ক্লিয়ার? নিউ রেফারেন্স দাও, এখানে একটা দিয়ে দাও কিছু, রেন্ট 001 আর এটা দাও টিডিএস 001। এই বিল নাম্বারগুলো কিন্তু তুমি প্র্যাকটিক্যাল যখন কাজ করবে তখন পাবে, ঠিক আছে? কত ক্যাটাগরি বারবার চাইছে ওই ইয়েস করার জন্য, তো দেবো না। ক্রেডিট টিডিএস, ন্যারেশন মাস্ট, ন্যারেশন মাস্ট, আমি এখানে দিচ্ছি না, ন্যারেশন মাস্ট, ঠিক আছে? কি লিখতে হয়? এখানে লিখবে বিং পেড রেন্ট, বিং পেড লিখবে না, বিং এগ্রি agreement done for building rent, ঠিক আছে? অ্যাকসেপ্ট। সেকেন্ড সিচুয়েশন, দেবজ্যোতিকে পেমেন্ট করব F5। আচ্ছা, হুম বলছি এই যে টিডিএসটা যে 10% বা 20% মানে যে নরমালি যেটা 10%, এটা কি মানে অটোমেটিক্যালি ওরা মানে এই রেন্টের ক্ষেত্রে 10% বা অন্য কিছুর ক্ষেত্রে অন্য পার্সেন্ট যদি হয়, ঠিক আছে, সেটা অটোমেটিক্যালি ওরা ডিটেক্ট করে? না 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 না, অটোমেটিক্যালি ডিটেক্ট করবে না। আমি তোমাকে ওই জায়গাটা দেখালাম না, ওই যে যখন এই যে এই দাঁড়াও দেখাচ্ছি দেখাচ্ছি ওয়েট, হ্যাঁ হ্যাঁ এই যে এই জায়গাটা, এই জায়গাটা, এই যে ট্রেনটা আমি তৈরি করলাম, এই যে এখানে, এখানে পার্সেন্টেজটা তুমি যেটা দেবে সেই হিসাবে ও ট্যাকলিংটা করবে। কোনটা? না না, দুটোই উইথ প্যান আছে, এখানে একটা আছে ইন্ডিভিজুয়াল আর একটা আছে আদার ডিডাক্টিভ, মানে কোম্পানির ক্ষেত্রে। এটা কেন দিয়েছে আমি একটু বলি, এটা কেন দিয়েছে একটু বলি, যদিও এখন আমি নেক্সট দিন বললাম না একটা পার্ট আছে, এটা একটু বলে দিই যখন কথাটা উঠলো। কিছু কিছু ক্ষেত্রে কোম্পানি আর মানে ইন্ডিভিজুয়ালের টিডিএস রেটটা আলাদা আছে। যেমন অ্যাডভার্টাইজমেন্টের ক্ষেত্রে কোম্পানি হলে 2% টিডিএস কাটে আর ইন্ডিভিজুয়াল হলে 1% টিডিএস কাটে। কোম্পানির ক্ষেত্রে অ্যাডভার্টাইজমেন্টের ক্ষেত্রে কোম্পানি যদি হয় 2% টিডিএস কাটবে, আর অ্যাডভার্টাইজমেন্টে যদি ইন্ডিভিজুয়ালের হয় তাহলে 1% টিডিএস কাটবে। হ্যাঁ সেইভাবে আমাকে বানাতে হবে। অ্যাডভার্টাইজমেন্টের সেকশন হলো 194C, অ্যাডভার্টাইজমেন্টের সেকশন হলো 194C। সেকশন মুখস্থ রাখতে হয় না, সেকশনটা তুমি যখন কাজ করবে তখন প্র্যাকটিক্যালি নেটে দেখে নিতে পারবে, ঠিক আছে? আমি কাউকে বলি না সেকশন মুখস্থ রাখতে, আমি না, কেউই বলে না কাউকে সেকশনটা মুখস্থ রাখতে। হ্যাঁ অত সেকশন মুখস্থ রাখা সম্ভব না, কিছু কিছু মনে থাকবে। আমাদের কি হয়েছে, মানে আমাদের অফিসে টিডিএস এর কাজ করতে করতে সেকশনগুলো মানে আয়ত্তে এসে গেছে, ঠিক আছে? তো মুখস্থ রাখার দরকার নেই। আচ্ছা পেমেন্ট করলাম দেবজ্যোতিকে, করিনি মনে হয়।
না স্যার। পেমেন্ট করো 45,000। এগেইনস্ট রেফারেন্স আসবে অবশ্যই। প্রথমটা ক্যাশ বা ব্যাংক দিয়ে দাও, অ্যাক্সিস ব্যাংক দিয়ে দিই। এটা বলে দেবে কোন ব্যাংক দিয়ে করবে। চেক নাম্বার একটা বসাও, 6টা ডিজিট। ঠিক আছে। আচ্ছা, এই যে এগেইনস্ট রেফারেন্স হচ্ছে ওই ফার্স্ট একটা যেহেতু জার্নাল এন্ট্রি ওটা নিউ রেফারেন্স হলো ওটার এগেইনস্ট একদম ওটার এগেইনস্ট হচ্ছে, সেই জন্য এটা হ্যাঁ 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 ওটার এগেইনস্ট, তাই তো? ওটার এগেইনস্ট হ্যাঁ ওকে। ওটার এগেইনস্ট। বলো কোনো প্রশ্ন? কোনো কোশ্চেন? আচ্ছা, এবার লাস্ট কাজ কি? লাস্ট কাজ কি? টিডিএস এন্ট্রি করা। টিডিএস টাকে পেমেন্ট করবে, টিডিএস টাকে পেমেন্ট করবে। টিডিএস অ্যাকাউন্ট ডেবিট, এটা কিন্তু অটোমেটিক্যালি আসবে। ক্যাশ বা ব্যাংক, ক্যাশ বা ব্যাংক, ঠিক আছে। ব্যাংকের আচ্ছা চলো একটা জিনিস দেখাই, আমি ভাবছিলাম এখানে আসবে কিনা। এটা যেহেতু লাইসেন্স নেই তো এসছে, আমার ভাগ্য ভালো। যাই হোক, টিডিএসটা এইভাবে যেটা আমি দেখালাম ওভাবে পেমেন্ট করা যায়। টিডিএস অ্যাকাউন্ট ডেবিট এটা অটোমেটিক্যালি এটা করা যায়, কিন্তু যখন তোমরা প্র্যাকটিক্যালি কাজ করবে, আমি ভাবছিলাম এটা আসবে কিনা, তো এসছে। যাই হোক, যখন প্র্যাকটিক্যালি কাজ করতে হয় তখন কিন্তু টিডিএস এর পেমেন্টের নিয়মটা আলাদা। টিডিএস পেমেন্টে প্র্যাকটিক্যাল যখন আমরা পেমেন্ট করব তখন নিয়মটা আলাদা। তখন কন্ট্রোল এফ প্রেস করতে হয়, কন্ট্রোল এফ। এটা কিন্তু একমাত্র টিডিএস টিসিএস মানে ট্যাক্স গুলোর জন্য, ঠিক আছে। পেমেন্ট থেকে কন্ট্রোল এফ, কন্ট্রোল এফ পেমেন্ট করলে চলে আসবে স্ট্যাট পেমেন্ট। এটা দেব, কি পেমেন্ট করছি? টিডিএস দেব। ডেট দাও, ধরো আমি বললাম কবে থেকে কবে হচ্ছে, আমি বললাম 1 এপ্রিল থেকে। এটা ওই রকম যে পেমেন্টে গিয়ে করছে ওরকম ভাবে করলে হবে না, তাই তো? না, মানে প্র্যাকটিক্যাল যখন তুমি করবে ওইভাবে করলে হবে না, ঠিক আছে। ওইভাবে করলে হবে না, তোমাকে স্ট্যাট পেমেন্ট দিয়েই পেমেন্ট করতে হবে। মানে না হলে পেমেন্টটা যাবে না, ব্যাংকে যাবে না। মানে বেসিক্যালি এটা কি বলছেন যে মানে যখন আমি লাইসেন্স মোডে কাজ করব মানে অনলাইনে, হ্যাঁ তখন ব্যাংক অ্যাকাউন্টটা তো এখানে অ্যাডিশন করা থাকে। তুমি নর্মাল পেমেন্ট করলে ব্যাংক অ্যাকাউন্টের সঙ্গে ওটাকে ট্যাগিংটা হবে না, তোমাকে এই স্ট্যাট পেমেন্টেই করতে হবে। ওকে ওকে। এটার একটা অ্যাডভান্টেজ আছে, আমি আজকে আসছি না অ্যাডভান্টেজটা, এটার একটা অ্যাডভান্টেজ আছে। সব একদিনে বলে দিলে কি হবে, গুলিয়ে যাবে, ঠিক আছে। তো কন্ট্রোল এফ দিচ্ছি, স্ট্যাট পেমেন্ট টিডিএস। এটা না আমার জুন মাসে, তাহলে ওই 1 এপ্রিল থেকে 1 জুলাই দিয়ে দিচ্ছি, টিল ডেট দিয়ে দিচ্ছি 2/6। এটা অটোমেটিক আসবে। এই যে সেকশনটা এটা কিন্তু আমি আনিনি, এই ডেট দেওয়ার পর অটোমেটিক এসছে, অটোমেটিক আসবে, অটোমেটিক আসবে। এন্টার শুধু আমি দিতে থাকবো, অটোমেটিক আসবে। এটা ব্যাংকটা এইখানটাই মেন। এই যে ব্যাংকটা নিচ্ছি এটাই কিছু হবে না, যদিও এটা তোমার লাইসেন্স নেই, আমার টাকা বেরোনোর কোনো প্রশ্ন নেই। আমি এখানে ব্যাংকিং নাম্বারটা দেব, এই যে ব্যাংকটা দেব, আমি এন্টার দিলেই ব্যাংকের যদি ট্যাগিং থাকে এখান থেকে টাকাটা কেটে নেবে, ঠিক আছে। খুব সিম্পল ব্যাপার। আরেকবার দেখাই, পেমেন্টে গিয়ে কন্ট্রোল এফ, স্ট্যাট পেমেন্ট, টিডিএস। আচ্ছা, ট্যালি ERP 9 যাদের আছে, ধরো পূজার, সেম এটার কিন্তু কোনো চেঞ্জেস নেই, শুধু এই স্ট্যাট পেমেন্টের জায়গাটা চেঞ্জ। ওটাই তুমি প্রেস করবে অল্ট এস, ওখানে তুমি প্রেস করবে অল্ট এস। শর্টকাট কিটা শুধু চেঞ্জ আছে, আর কিছু চেঞ্জ নেই। ট্যালি ERP 9 এর ক্ষেত্রে আমি এতক্ষণ যেটা করেছি পুরো সেম অ্যাজ ইট ইজ। এখানে শুধু চেঞ্জ হবে, আমাদের ট্যালি প্রাইমের শর্টকাট কি হলো কন্ট্রোল এফ, ট্যালি প্রাইমের শর্টকাট কি কন্ট্রোল এফ, আর ট্যালি ERP 9 এর শর্টকাট কি অল্ট এস, অল্ট এস। 1/4 থেকে 1/7 দিলাম, 2/6 দিলাম। সেকশন অটোমেটিক আসবে, এটা অটোমেটিক আসবে, এটা অটোমেটিক আসবে। এন্টার দেবো, এখানে ব্যাংক নেবো, ব্যাস। চেক নাম্বার যেটা থাকবে দিয়ে দেবো,
অ্যাকসেপ্ট। বলো কোনো প্রশ্ন? কন্ট্রোল এফ করে প্রথমে টাইপ অফ ট্রানজাকশনটা কি হবে ওটা বললেন? হুম আমি পেমেন্টে গিয়ে স্ট্যাট পেমেন্ট ওকে ওকে। আচ্ছা, এখানে একটা জিনিস দেখে দাও, ট্যাক্স চালানটা তোমার এখান থেকে তুমি দেখতে পাবে। অল্ট পি দাও, কারেন্ট দিচ্ছি, প্রিভিউ দেখো। ট্যাক্স টাইপে কি যাবে ওটা? কোনটা বলো? টিডিএস। টিডিএস তো? আচ্ছা আচ্ছা, তো এই টিডিএসটা তখনই মানে এখানে আমি করতে যাচ্ছি, চেক করছি এখানে আপনার টিডিএসটা কি প্রথমে কিছু একটা অ্যাক্টিভ করতে হবে তারপরেই শো করবে না অপশনটা? হ্যাঁ। আচ্ছা, তুমি অ্যাক্টিভটা করোনি তো F3 তে? আচ্ছা, এ দেখো পেমেন্ট হওয়ার পরে এই চালানটা বেরিয়ে চলে আসবে, ঠিক আছে? এটা বড় করা যাচ্ছে না, এটা কিছুই না। এখানে গিয়ে যে অল্ট পি দিলাম, অল্ট পি স্ক্রিনশট দিয়ে দেবেন না এটা? হ্যাঁ, তাহলে বড় করে দেখে নিতে পারবো। আমি ইয়েতে দিয়ে দেবো, ওই প্রেজেন্টেশন বানাচ্ছি, প্রেজেন্টেশনে দিয়ে দেবো। আচ্ছা হ্যাঁ, বড় বড় জিনিসগুলো প্রেজেন্টেশন বানিয়ে দিচ্ছি, আজীবন কাজে লেগে যাবে। আচ্ছা, কোনো সমস্যা? বল। ভিডিওগুলো পাবেই, হ্যাঁ, কালকের না, তিনটে মানে আজকে দিয়ে 3টে ভিডিওই পাবে। একটুখানি ওয়েট করে যাও, 1-2 দিন পেয়ে যাবে। কালকে ক্লাসটা আমি মিস করেছি তো, আমাকে ওটা পড়তে হবে। 1-2 দিন একটু ওয়েট করে যাও, পেয়ে যাবে, ঠিক আছে? আচ্ছা, আরেকটা জিনিস আমি বলবো, এই যে ভিডিওগুলো যখন পাচ্ছি না, ভিডিওগুলো যখন চেক করছি